আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ ব্যাচের বাচ্চা লোক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা পড়ছিলাম এবং আজকে আমাদের তাপগতিবিদ্যার হচ্ছে লেকচার নাম্বার 8। এবং আজকের এই লেকচারেই আমরা মোটামুটি থিওরি পোর্শনের সবকিছু শেষ করে ফেলবো। আমাদের ছোট ছোট দুইটা টপিক বাকি আছে। একটা হচ্ছে খুবই আধ্যাত্মিক একটি টপিক। আজকে আমি দুপুর বিকাল সন্ধ্যা থেকে সেই আধ্যাত্মিক টপিক নিয়ে নানাবিধ গবেষণা করছি, অনেক পড়াশোনা করছি, বন্ধু বান্ধব ভাই ব্রাদারের সাথে কথাবার্তা বলছি যে কিভাবে তোদেরকে জিনিসটা একটু ফিল করানো যায়, বুঝানো যায়। তো সেই টপিকটার নাম হচ্ছে, আধ্যাত্মিক টপিকটার নাম হচ্ছে এনট্রপি বা এনট্রপির পরিবর্তন। ম্যাথ গুলা সহজ, মানে সূত্র ডেরাইভ করাটা সহজ, ম্যাথ করা সহজ, বাট টু গেট দ্য আইডিয়া অ্যাবাউট এনট্রপি ইজ এ ডিফারেন্ট থিং। ঠিক আছে? তো এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, এনট্রপির পরিবর্তন নিয়ে। আর সেই সাথে আরেকটা ছোট্ট টপিক আছে যেটা হচ্ছে রেফ্রিজারেটর। তো এই দুইটা টপিক আমরা দেখবো আজকে। তো দেখতে পাচ্ছি রিপা, তাসমিন, নীলিমা, জুবাইদা আক্তার, আসসালামু আলাইকুম, নুরা, শুকর আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, শ্রেয়াস মুস্তফা, রিপা ডিএমসি ড্রিমার বোধ হয়, ওকে ফাইন। বুয়েটের নাট্যকলা বিভাগে পড়তে চাস তুই? এদিকে আয়, তোকে এনাম ভাই নাই। এনাম ভাই একটু ব্যস্ততার কারণে অফিসে নাই, আমি এনাম ভাইয়ের প্রক্সি দিচ্ছি, তুই এদিকে আয়, আমার কাছে আয়। তোর পিঠের উপর তাল গাছ না, তাল তাল বাগান ফেলতেছি। ঠিক আছে? এনাম ভাই তো খালি তাল ফেলে, আমি তোর উপর তাল গাছ তাল বাগান সব একসাথে ফেলবো। ঠিক আছে? ওকে, শুকর আলহামদুলিল্লাহ, মানুষজন ক্লাসের জন্য ওয়েট করছিল, জেনেই ভালো লাগলো। তো আজকে হচ্ছে আমরা, এখন আমাদের টাইম হয় নাই বোধহয়, না টাইম হয়েছে, 7টা বাজছে মাত্র, যদিও বেশিরভাগ স্টুডেন্ট এখনো জয়েন করে ফেলে নাই। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। 2 মিনিট আমরা একটু টাইম নেই, গপসপ করি। দেখি একটু বলো দেখি, আব্দুল্লাহ ইবনে সামথিং আসছে, আরেকজন মেডিকেল ড্রিমার, একটা মানুষের নাম বলে মেডিকেল ড্রিমার হয়, অদ্ভুত অদ্ভুত। তাহমিনা আক্তার, ওয়ালাইকুম সালাম ভাইয়া। এরপর ইজ হাউ স্পিড, নাকি ইশো, ইশো স্পিড, এটা একজনের নাম, অদ্ভুত মেডিকেল ড্রিমার। আচ্ছা, জিয়ন, জুবাইদা, মাহ মাহরিয়া, ওয়ালাইকুম সালাম। গল্প করি তাইলে, আসো গল্প করি। গল্প, গল্প, তারপরে হলো গিয়ে গল্প। ঠিক আছে? গল্পগুলো তো এরকমই হবে, তাই না? গল্প তো শুনতে গল্প গল্প মনে হইতে হবে, নাইলে আর গল্প হইলো কিভাবে? নাজিম, ফৌজিয়া, নুসরাত জাহান, ওয়ালাইকুম সালাম ভাইয়া। এরপরে এহেতেশাম, মোহাম্মদ নাজিম, জুবাইদা, আসিমুজ্জামান, নুসরাত জাহান, আলহামদুলিল্লাহ ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। জিয়ন লামিয়া, এই যে রিপ্লাই দিলাম, নেন স্যার, আপনাকে রিপ্লাই দিলাম। বলেন স্যার, আপনার কোনো প্রশ্ন আমি দেখতে পাই নাই, আপনি খালি বলছেন রিপ্লাই দিয়েন, তো আমি আপনাকে দিলাম, এই নেন আরো একবার রিপ্লাই। ঠিক আছে? রিপ্লাই, এটাকে রিপ্লাই বলে। তো আজকে আমরা তাপগতিবিদ্যার লেকচার নাম্বার 8 পড়তে যাচ্ছি। আমাদের আজকের ক্লাসে পড়ার টপিক গুলো কি কি? আমাদের আজকের ক্লাসে মেইন পড়ার টপিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে রেফ্রিজারেটর আর একটা হচ্ছে এনট্রপি বা এনট্রপির পরিবর্তন। সেটার সাথে আমরা কিছু গাণিতিক উদাহরণ দেখব। তো এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসে পড়ার টপিক। রবিউল হাসান, নিসি, তোর নামটা নিসি, অনেক বড় হয়ে গেছিস তুই তোর নামটা নেওয়ার কারণে। মানে তোর এ প্লাস চলে আসছে, বোর্ড পরীক্ষায় এ প্লাস চলে আসছে, ডিএমসি তে সিট কনফার্ম, বুয়েট ইলেকট্রিক্যালে চান্স পাই গেছস। অদ্ভুত অদ্ভুত। জানি না, আমি আসলে অনলাইনে ক্লাস করি নাই। অনলাইনে, না অনলাইনে আমি ক্লাস করি নাই, আমার বুয়েট লাইফেও কখনো অনলাইনে ক্লাস করা লাগে নাই। তো আমি জানি না অনলাইনে ক্লাস করলে আসলে এরকম লাইভ ক্লাসের মাঝখানে টিচার যদি আসলে আমার নামটা নেয়, এই জাভেদ জিমি, ঠিক আছে, এইভাবে টিচার যদি বলে, তাইলে আসলে ভালো লাগে কিনা, আই ডোন্ট হ্যাভ দ্যাট ফিলিং। ঠিক আছে? এটা কি সিকিউ সলভিং ক্লাস? না ভাইয়া, এটা সিকিউ সলভিং ক্লাস না। ঠিক আছে? স্যার একজন লিখতে, ও ম্যান, আই লাভ ইট, আমি ওনার নামটা বলবো না, উনি লিখছে স্যার, তারপরে লিখতে আগের ক্লাস মিস হয়ে গেছে, এক্সাম ছিল, বাট দ্য স্পেলিং মেক্স মি ভেরি হ্যাপি। স্যার, লাভ ইউ বাচ্চা, লাভ ইউ, নাম বলি নাই। ঠিক আছে? নাম বলি নাই, নাম বলা যাবে নাকি? অদ্ভুত অদ্ভুত। কমেন্ট অফ করে দেওয়া যাচ্ছে না, আজকে আমার রুমে পাইলট নাই, আজকে আমরা অটো পাইলট মুডে চলতেছি। ঠিক আছে? আজকে আমরা অটো পাইলট মুডে চলতেছি। প্লেন একটা চলতেছে, প্লেন রওনা দিছে, 7টা বাজে প্লেন রওনা দিছে, 8:30 পর্যন্ত প্লেন চলবে, কোনো পাইলট টাইলট নাই। ঠিক আছে? নুরা, দুষ্ট কোথাকার। হার, কই যাবো আমি? ঠিক আছে? সারফান বলেন, বলছি সারফান, বলছি রিজু তালুকদার, নাম নিলে ভাল লাগে। ভাই কতগুলা ইমোজি পাঠাইছো, এগুলা করিস না প্লিজ, আল্লাহর দোহাই লাগে। এডি, আমি কিন্তু এখন নিজের হাতে কম্পিউটারের সামনে যাব, এবং তুমি যেই আমি এখনই একজনের কমেন্ট করা থেকে অফ করে দিব।
দাঁড়াস না, মানে এগুলো কি আমি পারি না নাকি? অদ্ভুত, অদ্ভুত কথা বলস, অদ্ভুত কথা বলস। এখনই বন্ধ করে দিব। কোনো আবজাব কমেন্ট করবি না, কোনো আবজাব কমেন্ট করবি না। ভালো লাগতেছে না, না ভাইয়া 2 মিনিট একটু গল্প করতেছে, ফিজিক্স পড়াচ্ছে না, এটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে না। ক্লাসের আগে লেখা দেখলাম সিকিউ সলভিং ক্লাস, এটা লেখা হয়েছিল, সমস্যা নাই। আজকে আমরা আমাদের টপিক নিয়েই পড়াশোনা করব। আমাদের টপিক হচ্ছে রেফ্রিজারেটর এবং এনট্রপি। রেফ্রিজারেটর এবং এনট্রপি এই দুটো নিয়ে আমরা পড়াশোনা করব, ঠিক আছে? জানি না, টি শার্টের দায়িত্ব এনাম ভাইয়ের। এনাম ভাইকে বলবেন, অথবা 16780-তে কল দিয়ে বলবেন, 16780-তে কল দিয়ে বলবেন, সমস্ত মুশকিল আসান হয়ে যাবে। আর টি শার্ট কেন দেওয়া হবে? তোদের কি টি শার্ট দেওয়ার কথা বলা হয়েছে? টি শার্ট শিখো শপে পাওয়া যায়, যায় মানে এত দৈন্যদশা হইলে কেমনে হবে? একটা টি শার্ট কিনে আন, যা। ঠিক আছে, জীবনের সব ভয়ঙ্কর কমেন্ট আজ করো। এই যে কি যে দুষ্ট ভাই, আজকে আলহামদুলিল্লাহ শেষ ক্লাস না ব্রো, আজকের পরেও আরো 3টা ক্লাস আছে ব্রো, আজকের পরেও আরো 3টা ক্লাস আছে, আজকেই কনফার্ম করে আসলাম। একটিতে হবে হচ্ছে এমসিকিউ সলভিং ক্লাস বাকুম বাকুম করে, একটিতে হবে সিকিউ সলভিং ক্লাস, এবং একটিতে হবে হচ্ছে অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস। ঠিক আছে, আজকে নাকি বলে চ্যাপ্টারের শেষ ক্লাস। বোকা ছেলে, বোকা ছেলে, কি যে বলিস না। হ্যাঁ, তোমার কমেন্ট যাচ্ছে, কে জানি, জাহিমা আক্তার। ঠিক আছে, এই এরকম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যায় না, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া নিষেধ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া নিষেধ আছে। হাসান, আপনার নাম হাসান, বলছি আপনার নাম। খুশি, খুশি স্যার, ওকে। এই এরকম দুষ্টুমি করে না ভাই। তোর যে কোনো কনফিউশন, কোয়েশ্চেন, কোয়েরি, জিজ্ঞাসা থাকলে তুই আমাদের ফেসবুকে যে পেইড গ্রুপটা আছে একটু সাইজ করে দেন তো। আমি একজনকে, আরে সুন্দর, সেরা। ঠিক আছে, গুড মর্নিং বলে নাজিম, গুড মর্নিং। হ্যাঁ হবে, টি শার্ট গিফট করবে তোমাকে, তুমি শিখতে আসো, তোমাকে টি শার্ট গিফট করবে। ম্যাথ বেশি সলভ হয়নি, প্র্যাকটিস করতে হবে, বেশি সময় দেন, বেশি সময় নিয়ে প্র্যাকটিস করেন। পায়েল মজুমদার, নেন, নাম বলছি, যান। ঠিক আছে, আয়, আমাকে পিজা বার্গে দাওয়াত দিচ্ছে। এটা কোথায়? শনি রাখরা, দাঁড়া আইতেছি, ক্লাসটা লয়ে লই, ক্লাসটা লয়ে আইতেছি। এই যে লাইনটা ভালো লাগছে, ধমনী ধমনীতে রক্ত, ধমনীতে থাকে হচ্ছে অক্সিজেন মিশ্রিত বিশুদ্ধ রক্ত। লাইনটা হবে ধমনী ধমনীতে রক্ত। জিজ্ঞেস করছে ফেসবুক পেইড গ্রুপটার নাম কি? কপাল, শিখো এইচএসসি 26 কোয়ার্টার 2, ওটাকে Q2 লিখি আমরা। শিখো এইচএসসি 26 কোয়ার্টার 2। অলরেডি আপনারা ফেসবুক গ্রুপে থাকার কথা। আপনি যখনই কোর্সে এনরোল করছেন, কোর্সে পারচেজ শেষ করার পরে একটা বাটন আসে না যে ফেসবুক গ্রুপে জয়েন করো, ওরকম বাটনটায় ক্লিক করলেই আপনি অটোমেটিক ফেসবুক গ্রুপে ডিরেক্ট হয়ে যাবেন। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে কোন নাম্বার দিয়ে তুমি এনরোল করছো বা ট্রানজাকশন আইডি, এরকম কিছু ফর্মালিটিস আছে। ঠিক আছে, ওকে, একদিন সব ভাইয়ারা মিলে ফান করার ক্লাস নিয়েন, এনাম ভাই তাল ফেলবে। আর আমি ক্লাসে ঢোকার আগে দেখছি শাহির ভাই বাইরে খুব সিরিয়াস মুডে বসে আছে, দেখেই ভয় লাগছে। ঠিক আছে, শাহির ভাই খুব সিরিয়াস মুডে বসে আছে, এরকম দুষ্টামি করা যাবে না। এই আসো, তাড়াতাড়ি পড়াশোনা শুরু করি, তাড়াতাড়ি পড়াশোনা শুরু করি, আসো। তো ফার্স্টে আমরা কি দেখবো? ফার্স্টে আমরা দেখবো হচ্ছে রেফ্রিজারেটর। এই যন্ত্র আমাদের সবার বাসায় আছে। এই, হ্যাঁ, পাইলট চলে আসছে, ইয়েস। ঠিক আছে, ওই আমি মাঝে ওদেরকে বলছিলাম আজকে আমরা অটো পাইলট মুডে আছি। ঠিক আছে, রেফ্রিজারেটর, আসেন আমরা রেফ্রিজারেটর শুরু করি। তো এইখানে রেফ্রিজারেটরের একটা স্ট্রাকচার দেখানো হয়েছে, একটা গঠন দেখানো হয়েছে, এটা আমাদের খুব বেশি দরকার নাই। ভাইয়া আপনি অঙ্ক করান, তখন বুঝে পারি, নিজে করতে গেলে অনেক সমস্যা হয়। প্র্যাকটিস করেন, কোন জায়গা বুঝেন নাই, কোন জায়গা আটকাইছেন, অর্ধেক লিখেন। ধরেন একটা অঙ্কের 10 লাইন, আপনি 3 লাইন 4 লাইন লিখছেন, ওইটুকুর একটা ছবি পাঠান যে ভাই একটা অঙ্ক অর্ধেক করছিলাম, ছবির কোয়েশ্চেন হচ্ছে এইটা, এই হচ্ছে অঙ্কের কোয়েশ্চেন, সলভে আমি এই 3-4 লাইন করছি, বাকিটা কি হবে আমি পারতেছি না। তো এইটা জিজ্ঞেস করেন, এইটা জিজ্ঞেস করলেই ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা রেজাল্ট দিয়ে দিব, একটা অ্যান্সার জানাই দিব যে কতদূর কি পারছেন পারেন নাই। ঠিক আছে, প্র্যাকটিসটা বাড়াইতে হবে, প্র্যাকটিসটা বাড়াইতে হবে, এক্সারসাইজ বুকটা বেশি করে করেন। ঠিক আছে, আচ্ছা, কালকের কোন ম্যাচটায়, কালকের প্রথম ম্যাচটা একটু হারায় গেলাম তো, কালকের প্রথম ম্যাচের তো মেমোরি আমার মনে নাই। আচ্ছা, আমি ক্লাসের মাঝখানে কোনো একটা টাইমে দেখবো, ক্লাসের মাঝখানে কোনো একটা টাইমে দেখবো। এটা কে রে? বাইর করে দিব এখনই ক্লাস থেকে, নাজিম ইসলাম, নাজিম ইসলাম এখন বাইর করে দিব, দুষ্ট দুষ্ট কোথাকার। এটা কত নাম্বার ক্লাস? এটা 8 নাম্বার ক্লাস বস, এটা হচ্ছে তাপগতিবিদ্যার লেকচার নাম্বার 8। আসি, আমরা শুরু করি। এখানে রেফ্রিজারেশনের
একটা গঠন দেওয়া হয়েছে রেফ্রিজারেশনের ভিতরে মেইনলি কি কি জিনিসপত্র থাকে। রেফ্রিজারেটরের ভিতরে থাকে হচ্ছে মেইনলি এই সব অংশগুলা। একটা শীতলীকরণ প্রকোষ্ঠ থাকে, একটা বাষ্পীভবন কুণ্ডলী থাকে, বাষ্পীভবন কুণ্ডলীর সাথে একটা সম্প্রসারক ভালভ থাকে, ঠিক আছে, যেই ভালভটা সংকুচিত এবং প্রসারিত মানে সিলিন্ডারটাকে সংকোচন প্রসারণ করতে পারে। শীতায়ক বা রেফ্রিজারেন্ট থাকে, ঠিক আছে। আগে এইসব রেফ্রিজারেন্ট হিসেবে সিএফসি ব্যবহার করা হইতো, যেটা প্রকৃতির জন্য অনেক বেশি ডিস্টার্বিং বা গ্রিন হাউস এফেক্ট অনেক বাড়ায়। ইদানিং সিএফসির ব্যবহার অনেক কমায় দিছে। একটা ঘনীভবন কুণ্ডলী আছে এবং সংকোচন পাম্প বা একটা কম্প্রেসর আছে। তো এই হচ্ছে মেইন স্ট্রাকচার, এটা আমরা জানলাম। আচ্ছা, তো এইবার আমরা যেটা দেখবো, আমাদের যেটা বেশি দরকার সেটা হচ্ছে রেফ্রিজারেটরের ক্রিয়া প্রণালী। তো রেফ্রিজারেটরের ক্রিয়া প্রণালীর দিকে যাওয়ার আগে আমি সবার আগে আপনাদেরকে আরো একবার, এটা আমাদের গতকালকে পড়ার ভিতরে ছিল, এটা আমি আমাদের নিজেদের প্রয়োজনেই একটু দেখে নিচ্ছি যে কার্নো ইঞ্জিনের স্ট্রাকচারটা কেমন কি ছিল এবং কার্নো ইঞ্জিনে গৃহীত তাপ, বর্জিত তাপ বা এই সব কিছু দিয়ে আমরা কিভাবে কি বুঝতাম। ঠিক আছে, আমরা এই জিনিসটা একটু দেখে নিতে চাই, কার্নো ইঞ্জিন নিয়ে আমরা একটু গবেষণা করতে চাই। ঠিক আছে, সো আসেন আমরা কার্নো ইঞ্জিন নিয়ে হালকা একটু রিভিশন দিয়ে দেই। এটা আমি সবসময় করি। কার্নো ইঞ্জিনটা জানলে রেফ্রিজারেশনটা আয়ত্ত করাটা, বোঝাটা সহজ হয়। তো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আসেন, এই জায়গায় মনে করি ছিল হচ্ছে একটা তাপ উৎস। এই উৎসের তাপমাত্রা কত? উৎসের তাপমাত্রা হচ্ছে T1। এই উৎস থেকে ইঞ্জিনটা কি করছিল? ইঞ্জিনটা হচ্ছে Q1 পরিমাণ তাপ শক্তি শোষণ করছিল। Q1 পরিমাণ তাপ শক্তি ও কি করছিল? শোষণ করছিল। সো এইটা হচ্ছে ওর শোষিত তাপ শক্তি, এটা হচ্ছে ওর শোষিত তাপ শক্তি। এরপরে ইঞ্জিনটা কিছু দূর কাজ করছে, ইঞ্জিনটা কি করছে? কিছু দূর কাজ করছে, কাজের পরিমাণ হচ্ছে ডব্লিউ। এবং ইঞ্জিনটা যতটুকু তাপ শক্তি শোষণ করছে, সম্পূর্ণ তাপ শক্তিকে ও কি করতে পারবে না, কাজে রূপান্তর করতে পারবে না। কিছু পরিমাণ তাপ শক্তি অবশ্যই কি হবে? কিছু পরিমাণ তাপ শক্তি অবশ্যই হচ্ছে লস হবে। সো Q2টা কি হবে? Q2টা হচ্ছে শোষিত তাপ শক্তি। Q2টা হচ্ছে শোষিত তাপ শক্তি, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে উৎস এখানে ছিল, উৎসের টেম্পারেচার ছিল T1। এবার নিচে এই জায়গায় কি আছে? আমি ধরে নিলাম নিচে এই জায়গায় আছে হচ্ছে গ্রাহক। গ্রাহকের টেম্পারেচার কত? গ্রাহকের টেম্পারেচার হচ্ছে T2। এই হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিনের মেইন স্ট্রাকচার। আর এই জায়গায় কৃতকাজ ডব্লিউ সমান কি ছিল? কৃতকাজ ডব্লিউ সমান ছিল হচ্ছে Q1 মাইনাস Q2। তো এই ছিল আমাদের কার্নো ইঞ্জিনের মেইন প্রতিপাদ্য বিষয়। কার্নো ইঞ্জিনের মেইন প্রতিপাদ্য বিষয় এরকমই ছিল। এইটা যারাই কালকে ক্লাস করছি সবাই মোটামুটি জানি, পারি, বুঝি, আমি আশা করি, কারণ আমরা এটা নিয়ে অঙ্ক সলভ করছি। আচ্ছা, তো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যখন কর্মদক্ষতা বের করতে গেছি, কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যখন কর্মদক্ষতা বের করতে গেছি, তো কর্মদক্ষতাকে আমি একটা বাংলা সূত্র দিয়ে লিখছিলাম, যা আমি চাই ডিভাইডেড বাই যা আমি দেই ইন্টু 100%। যা আমি চাই ডিভাইডেড বাই যা আমি দেই ইন্টু 100%। এফিসিয়েন্সি ইটা সমান কি ছিল? ইটা সমান ছিল যা আমি চাই ডিভাইডেড বাই যা আমি দেই ইন্টু 100%। তো এইখান থেকে আমরা কর্মদক্ষতা সমান কি লিখছিলাম? কর্মদক্ষতা সমান লিখছিলাম ডব্লিউ ডিভাইডেড বাই Q1 ইন্টু 100%। এইটুকু পর্যন্তই আমরা রাখি, এইটুকু পর্যন্ত রাখলে আমাদের চলবে। এরপরেও আমরা অনেক কিছু করছিলাম, 1 মাইনাস Q2 বাই Q1 করছিলাম, তারপরে T2 বাই T1 এর একটা সম্পর্ক আনছিলাম, বাট ওইদিকে আমাদের যাওয়ার দরকার নেই, আমরা এইটুকু পর্যন্ত থাকি। তো এইটুকু। ও হ্যাঁ, Q2 হবে হচ্ছে বর্জিত তাপশক্তি। মাই ব্যাড, আবেগে লিখে ফেলছি, দুঃখিত, আপনাদের দিকে তাকাই নাই। থ্যাংক ইউ সো মাচ, অনেকেই আমাকে কারেকশন করে দিচ্ছেন। Q2টা কি হবে? Q2টা অবশ্যই হবে হচ্ছে বর্জিত তাপশক্তি। Q2টা অবশ্যই হবে হচ্ছে বর্জিত তাপশক্তি।
স্লিপ অফ পেন, ঠিক আছে। না না Q2 বর্জিত হবে, বর্জিত। এই যে আমাকে মারিয়া মাহবুবা, নন্দিনী সাহা, সাদিয়া বিনতে, এই মেডিকেল চাই, মানে পড়াচ্ছি তাপগতিবিদ্যা, পড়াচ্ছি রেফ্রিজারেটরের কার্যপ্রণালী, রিভিশন দিচ্ছি কার্নো ইঞ্জিন, এর মাঝখানে একজন মেডিকেল চাই। আমি বলতেছি অন্তর ভাইয়াকে, বলতেছি অন্তর ভাইয়া খুশি হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া। ওয়াদিয়া নামে বাস্তবে কোনো দেশ নাই, এটি একটি কাল্পনিক দেশ। হইতে পারে ওয়াদিয়া নামে কাল্পনিক দেশ, এখন সিনেমায় তো আর এরকম বাস্তব দেশের নাম দেখাইতে পারবে না, তাহলে ঝামেলা হয়ে যাবে না। সিনেমায় মনে কর বললো সাউথ কোরিয়া, তখন তো কিম জং উন এসে একটা গ্যাঞ্জাম লাগাই দিবে যে কি আমার দেশ নিয়ে তুমি এরকম যা খুশি তাই প্রোপাগান্ডা করছো। ও তো বলবে সত্যিটাই আসলে প্রোপাগান্ডা, তখন একটা ঝামেলা বাঁধবে না ওয়ার্ল্ড ওয়াইড। এই জন্য নাম দিছে আর কি ওয়াদিয়া। তুই দেখছস নাকি ডিক্টেটর মুভিটা? ওকে, তো এটা ছিল কি, এটা ছিল হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিনের স্ট্রাকচার, সবাই বুঝতে পারছি। এটা ছিল আমাদের কার্নো ইঞ্জিনের স্ট্রাকচার। তো এইবার আমি যদি চলে আসি হচ্ছে রেফ্রিজারেটরের কাছে বা ফ্রিজের কাছে, দয়া করে এইবার একটু সবার বেশি মনোযোগ আকর্ষণ করব। আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে আমার সেই ফ্রিজ, এই জায়গায় হচ্ছে ফ্রিজের ভেতর, এই জায়গায় হচ্ছে ফ্রিজের ভেতর। এবং এইখানে একটা কথা বলা হয় নাই, ডেফিনেটলি আমরা সবাই জানি যে T1 এবং T2 এই দুইটা তাপমাত্রার মধ্যে আমাকে T1 এবং T2 এই দুইটা তাপমাত্রার মধ্যে, নর্থ কোরিয়া নাকি, আচ্ছা ঠিক আছে, T1 এবং T2 এই দুইটা তাপমাত্রার মধ্যে কোন তাপমাত্রাটা বড়, কোন তাপমাত্রাটা ছোট, কোন তাপমাত্রাটা বড়, কোন তাপমাত্রাটা ছোট বলেন তো? T1টা ডেফিনেটলি বড়, কারণ উৎসের তাপমাত্রা সবসময় কি হইতে হবে, উৎসের তাপমাত্রা সবসময় বড় হইতে হবে, এটা আমরা জানি। উৎসের তাপমাত্রা সবসময় কি হইতে হবে, বড় হইতে হবে। আচ্ছা, তো এবার আমরা চলে আসি রেফ্রিজারেটরের কাছে। তো রেফ্রিজারেটরের ভিতরের তাপমাত্রা কত? ভিতরের তাপমাত্রা হচ্ছে T2। আর রেফ্রিজারেটরের বাইরে তাপমাত্রা কত? বাইরের তাপমাত্রা হচ্ছে T1। এবং আমরা যখন কার্নো ইঞ্জিন এবং রেফ্রিজারেটর এই দুটাকে পাশাপাশি রেখে আমি যখন তুলনা করব যে এইটার মধ্যে কি কি আছে, এইটার মধ্যে কি কি আছে, আমি দেখব অনেক কিছুই হুবহু মিলে যাবে, আবার কিছু কিছু জিনিস পুরা উল্টা হবে। কিছু জিনিস থাকবে একদম A to Z হুবহু মিলে যাবে, কিছু কিছু জিনিস থাকবে একটু উল্টা হবে। তাহলে আসেন দেখি কি কি উল্টা হয়, কি কি সোজা হয়, আমরা সেটা একটু দেখি। তো রেফ্রিজারেটর আপনি আসলে কিনছেন কেন? রেফ্রিজারেটর আপনি আসলে কিনছেন কারণ আপনার বাসায় কিছু খানাদানা আছে, প্রচুর খানাদানা আপনার জন্য আম্মু বানায় রাখছে। এই খানাদানা গুলা, যদিও এখন শীতকাল, ঠান্ডা পানি রাখার কোনো যৌক্তিকতা নাই, তারপরেও আপনি রাখলেন আর কি, খুশিতে ঠেলায় ঘুরতে আপনার মনে হইলো আপনি শীতের মধ্যেও ঠান্ডা পানি খাবেন। আপনি ফল ফ্রুট কিনে আনছেন বাজার থেকে, এরকম ফল ফ্রুট, মিষ্টি, পুডিং, পায়েস সবকিছু আপনি ফ্রিজের মধ্যে ঢুকাইলেন। আচ্ছা, তো আমরা তো ডেফিনেটলি এই জিনিসটা বলতে পারি যে ফ্রিজের বাইরের তাপমাত্রা ফ্রিজের ভেতরের তাপমাত্রার চাইতে বেশি হইতে হবে। ফ্রিজের বাইরের তাপমাত্রাটা সবসময় বেশি, রুমের টেম্পারেচার সবসময় থাকে বেশি, কিন্তু ফ্রিজের ভেতরে তাপমাত্রা কি থাকে? ফ্রিজের ভেতরে তাপমাত্রা থাকে হচ্ছে কম। আচ্ছা, তো এই যে রেফ্রিজারেটরটা কিনছেন, এই রেফ্রিজারেটরটা কি করবে? এই রেফ্রিজারেটরটা কি করবে? এই রেফ্রিজারেটরটা আপনি যেই খাবার দাবার গুলা, মনোযোগ দিয়ে কথা শুনো, আবজাব দুষ্টুমি কথা বইলো না প্লিজ। আপনারা ফ্রিজের ভিতরে যে এই খাবার দাবার গুলা রাখছেন, এই খাবার থেকে এই রেফ্রিজারেটরটা তাপ শক্তি শোষণ করবে। এই রেফ্রিজারেটরটা কি করবে? তাপ শক্তি শোষণ করবে। তাহলে তাপ শক্তি কোন দিক থেকে কোন দিকে যাবে? তাপ শক্তি খাবার থেকে ফ্রিজের ভিতরে যাবে। তাপ শক্তি কোন দিক থেকে কোন দিকে যাবে? তাপ শক্তি খাবার দাবার থেকে ফ্রিজের ভেতরে যাবে। আমি এটাকে নাম দিব হচ্ছে Q2। দেখেন, একটা সিমিলারিটিস একটা ডিসিমিলারিটিস থাকবেই, সিমিলারিটিস ডিসিমিলারিটিস থাকবেই। খেয়াল করেন এইখানে আপনি কি লিখছিলেন? এইখানে আপনি লিখছিলেন Q2, আমিও এইখানে লিখছি Q2। তো কার্নো ইঞ্জিনের জন্য এখানে কি ছিল? Q2। এখানে রেফ্রিজারেটরের জন্য কি আসছে? Q2। কিন্তু কাহিনী হচ্ছে এখানে Q2 এর পরিচয় কি? Q2 এর পরিচয় হচ্ছে খাবার থেকে শোষিত তাপ শক্তি, ইজন্ট ইট?
শোষিত তাপ শক্তি। কেন আপনি ফ্রিজটা রাখছিলেন, কি কারণে ফ্রিজটা রাখছিলেন? যে ফ্রিজের ভেতর থেকে তাপ শক্তি শোষণ করবে। তো যেই তাপ শক্তিটুকু শোষণ করছে সেই শোষিত তাপ শক্তিটাকে আপনি নাম দিছেন Q2। কেন? কারণ আমরা এইটার সাথে সিমিলার রাখতে চাইছি। এখানেও Q2 লিখছি, এখানেও Q2 লিখছি, জাস্ট দেখে যান। আচ্ছা, ফ্রিজের ভিতর বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? ফ্রিজের ভেতর বলতে আসলে ফ্রিজের দরজা খোলার পরে ওই যে ভেতর সেটাকে বোঝানো হয়েছে ভাই। লাভ ইউ ভাই, লাভ ইউ। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, গতকালকেই বলছিলাম যে রেফ্রিজারেটরকে আপনি একটা দামি রেফ্রিজারেটর বাজার থেকে কিনে আনছেন, কিনে সেটাকে বাসায় রাখছেন, সেটার ভিতর খাবার দাবার ঢুকাইছেন, 3-4 ঘন্টা পরে দেখলেন খাবার দাবার ঠান্ডা হয় নাই। কেন ঠান্ডা হয় নাই? কারণ আপনি রেফ্রিজারেটরের সাথে ইলেকট্রিসিটির কানেকশন দেন নাই। তো রেফ্রিজারেটরকে, প্লিজ মনোযোগ দিয়ে কথা শোনো, দুষ্টুমি করো না। রেফ্রিজারেটরকে একটা এনার্জি ফিড করা লাগে, রেফ্রিজারেটরকে একটা এনার্জি দেওয়া লাগে, একটা বৈদ্যুতিক শক্তি দেওয়া লাগে। রেফ্রিজারেটরকে এই বৈদ্যুতিক শক্তিটা আমরা কাজের আকারে দিয়ে থাকি, ওকে আমরা শক্তি সরবরাহ করি। তাহলে এই জায়গায় রেফ্রিজারেটরকে আমি কি দিলাম? রেফ্রিজারেটরকে আমি দিলাম হচ্ছে, কাজ তো আসলে আমরা দেই না, আমরা দেই হচ্ছে বৈদ্যুতিক শক্তি। তো এই জায়গায় আমি লিখলাম হচ্ছে ডব্লিউ, এই জায়গায় আমি লিখলাম হচ্ছে ডব্লিউ, যদিও এটা কাজ না, এটাকে আমি বলবো এটা হচ্ছে বৈদ্যুতিক শক্তি আকারে দিছি। ঠিক আছে, এই ডব্লিউটা কি? এই ডব্লিউটা হচ্ছে বৈদ্যুতিক শক্তি। শক্তি আর কাজ আমরা জানি একে অপরের ইকুইভ্যালেন্ট, তো এখানে আমরা বৈদ্যুতিক শক্তি প্রোভাইড করছি। আচ্ছা, খুব ভালো কথা। তো এই যে বৈদ্যুতিক শক্তি প্রোভাইড করছি, রেফ্রিজারেটরটা কি করছে? রেফ্রিজারেটরটা ভিতর থেকে তাপ শক্তি শোষণ করছে, ওর মধ্যে আমরা কাজ আবার প্রোভাইড করছি। এখন এই যে রেফ্রিজারেটর, ওর ভিতরে অনেক তাপ শক্তি ঢুকে গেছে। তো এত তাপ শক্তিকে ও আসলে দিন শেষে কি করবে? দিন শেষে রেফ্রিজারেটর পিছনে যেই কম্প্রেসার আছে, প্রকোষ্ঠ আছে, ওইটা দিয়ে ও গরম বাতাস কি করবে? বের করে দিবে। ওইটা দিয়ে ও গরম বাতাস বের করে দিবে। তাহলে প্রকৃতি বা রুমের মধ্যে বা ফ্রিজের বাইরে ও কি ছাড়তেছে? ফ্রিজের বাইরে ও ছাড়তেছে হচ্ছে গরম বাতাস। সেইটাকে আমি নাম দিলাম হচ্ছে Q1। Q1টাকে আমি বলবো হচ্ছে বর্জিত তাপ শক্তি। Q1টাকে আমি বলবো হচ্ছে বর্জিত তাপ শক্তি। Q1টাকে আমি নাম দিলাম হচ্ছে বর্জিত তাপ শক্তি। এইখানেও খেয়াল করো, এইখানেও খেয়াল করো, এখানে Q1 ছিল, এইখানেও Q1 আছে, কিন্তু দুইটা Q1 এর পরিচয় দেখো, দুইটা Q1 এর পরিচয় দেখো। এইখানে Q1 ছিল শোষিত তাপ শক্তি, কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে Q1 ছিল শোষিত তাপ শক্তি, Q2 ছিল হচ্ছে, সরি, Q2 ছিল হচ্ছে বর্জিত তাপ শক্তি। কিন্তু ওইখানে গিয়ে উল্টায় গেছে, এখানে Q1 শোষিত তাপ শক্তি, ওখানে Q1 হয়ে গেছে বর্জিত তাপ শক্তি। এখানে Q2 হয়ে গেছে বর্জিত তাপ শক্তি, এখানে Q2 হয়ে গেছে শোষিত তাপ শক্তি। দুইটা জিনিস পাল্টায় গেছে। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা মজার সিমিলারিটিস বা ডিসিমিলারিটিস আছে, এটা একটু দয়া করে খেয়াল করেন, একটু খেয়াল করেন, মজাটা পাইলে আপনি খুব, আমি একটা সুন্দর পজিশনে দাঁড়াই। ইয়েস, আমি একটা ভালো পজিশনে দাঁড়াইছি, সবাই একটু বুঝো, সবাই একটু বুঝো প্লিজ। অ্যারোডিনামিক্স, হ্যাঁ, আরে ভাই কিসের মধ্যে কি পড়াচ্ছি? তাপগতিবিদ্যা, এর মাঝখানে এক অতি ব্রিলিয়েন্ট আব্দুল্লাহ ভাই বাইসে গেছস, অফলাইন ক্লাস না, পারো সেগুলা, টিচার পড়াচ্ছে তাপগতিবিদ্যা, তুই কোয়েশ্চেন করলি। স্যার, বাংলাদেশে কোথাও কি অ্যারোডিনামিক্স ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়? মানে তোর কোয়েশ্চেনটা করাটা কোনো ভুল কিছু না, তুই জিজ্ঞেস করতেই পারস, বাট ঠিক এই মুহূর্তে, যেই মুহূর্তে আমি এক পাশে কার্নো ইঞ্জিন এবং এক পাশে রেফ্রিজারেটরের গঠন নিয়ে দাঁড়ায় আছি, তুই জিজ্ঞেস করতেছস অ্যারোডিনামিক্স পড়ায় কিনা? পড়ায়। কোথায় পড়ায় বলবো না, MIST তে পড়ায়, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। কখন কি জিজ্ঞেস করতে হবে হে যদি তুইরা না বুঝিস। আসো আসো আসো, হ্যাঁ আজকে আমার মাথা অনেক ঠান্ডা, মাথায় তেল দিয়ে চুল আঁচড়ে এসেছি, বোঝো। Q1 এর ডিরেকশন কোন দিকে? Q1 হারা নিচের দিকে। Q1 কোন দিকে? Q1 নিচের দিকে। Q2 কোন দিকে? Q2 নিচের দিকে। কাজ বাইরের দিকে।
ইঞ্জিন কাজ করে, ইঞ্জিন কাজ করে, কাজ হচ্ছে বাইরের দিকে। Q1 উপর থেকে নিচে নামতেছে, Q1 উপর থেকে নিচে নামতেছে, Q2 ইঞ্জিন থেকে বাইরের দিকে যাচ্ছে, গ্রাহকের দিকে যাচ্ছে। তো এই হচ্ছে শক্তির ডিরেকশন। উপর থেকে ইঞ্জিন থেকে, উপর থেকে Q1 পরিমাণ তাপ শক্তি শোষিত হয়েছে, Q2 পরিমাণ তাপ শক্তি বর্জিত হয়েছে এবং ইঞ্জিনটা কাজ করছে, ইঞ্জিন থেকে কাজের মান বের হয়ে গেছে। সিমিলার এখন চলে আসি হচ্ছে রেফ্রিজারেটরের কাছে। দেখো Q2 কি করতেছে, ভিতর থেকে বাইরে যাচ্ছে বা নিচের থেকে উপরে উঠছে। এখানে Q2 নিচের থেকে উপরে উঠতেছে, এখানে Q2 উপর থেকে নিচে নামছিল। এইখানে কৃত কাজ ভিতরে ঢুকতেছে, কৃত কাজটা এখানে কি করতেছে, কৃত কাজটা এখানে ভিতরে ঢুকতেছে, এইখানে কৃত কাজ বাইর হয়ে যাচ্ছিল। আবার এখানে Q1 উপরের দিকে যাচ্ছে, Q1 উপরের দিকে যাচ্ছে, এখানে Q1 নিচের দিকে নামতেছে। তো Q1 Q2 W প্রত্যেকটার পজিশনিং ঠিক আছে, প্রত্যেকটার পজিশনিং ঠিক আছে, কিন্তু ডিরেকশন গুলা পাল্টায় গেছে। দুইটা জিনিস পাল্টাইছে। এক নাম্বার হচ্ছে Q1 Q2 W এদের পরিচয়, দুইটা জিনিস পাল্টাইছে, দুইটা জিনিস পাল্টাইছে। এক নাম্বার হচ্ছে Q1 Q2 W পরিচয়। এখানে Q1 ছিল শোষিত তাপ শক্তি, Q2 ছিল বর্জিত তাপ শক্তি, W ছিল কৃত কাজ। এইখানে Q1 বর্জিত তাপ শক্তি, Q2 শোষিত তাপ শক্তি এবং Wটা হচ্ছে কোনো কাজ না, এটা হচ্ছে প্রোভাইড করা বৈদ্যুতিক শক্তি, প্রোভাইড করা বৈদ্যুতিক শক্তি। এবং আরেকটা মজার জিনিস আছে, সেটা এই জায়গা থেকে খেয়াল করেন। এই ফ্রিজের ভিতর ঢুকতেছে কে, ঢুকতেছে হচ্ছে Q2, ঢুকতেছে হচ্ছে ওয়ার্ক, বের হয়ে যাচ্ছে কে, বের হয়ে যাচ্ছে Q1। তাইলে দুইজন ঢুকতেছে, একজন বের হয়ে যাচ্ছে, তাইলে আমি বলতে পারবো Q1 ইজ ইকুয়ালস টু হচ্ছে Q2 প্লাস W, বা এইখান থেকে লেখা যাবে W ইকুয়ালস টু হচ্ছে Q1 মাইনাস Q2। W ইকুয়ালস টু কি, W ইকুয়ালস টু হচ্ছে Q1 মাইনাস Q2। বুঝি আমরা, বুঝি বাচ্চা লোক, W ইকুয়ালস টু Q1 মাইনাস Q2, সহজ কথা। তাহলে এই যে W পাইছিলাম, এই W এর জায়গায় কি লিখতে পারবো, W এর জায়গায় লিখতে পারবো হচ্ছে Q1 মাইনাস Q2। তো এই হচ্ছে মোটের উপর রেফ্রিজারেশন এবং কার্নো ইঞ্জিনের মোট পরিচয়। একটাই জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা, সেটার কাছে আমরা আসব। তার আগে এইটুকু জিনিস সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়েছে কিনা বলেন। খুব সিম্পল কথা, ফ্রিজের ভেতরের প্রকোষ্ঠ থাকবে ঠান্ডা, বাইরের প্রকোষ্ঠ থাকবে হচ্ছে গরম। সাদিদা তানজুর, বকা দিলে ভাল লাগবে, কেন দুষ্টামি করতেছিস? ফ্রিজের বাইরের টেম্পারেচার থাকবে হচ্ছে বেশি, ফ্রিজের ভেতরের টেম্পারেচার থাকবে হচ্ছে কম। আচ্ছা, অনেকক্ষণ আগেই আমি একটা কোয়েশ্চেন পাইছিলাম যে কার ফ্রিজে কি কার্নো ইঞ্জিন থাকে কিনা। গুড গুড, খুব ভালো একটা প্রশ্ন করছিস, যেই করছিস। ফ্রিজের ভিতর কার্নো ইঞ্জিন থাকে না নাজিম ইসলাম, যেটা বলতেছিলাম, ফ্রিজের ভেতর কার্নো ইঞ্জিন থাকে না। বেসিক্যালি কার্নো ইঞ্জিন বলতে কিছু নাই, কিন্তু কার্নো ইঞ্জিনের কনসেপশনের উপর বেস করে, কার্নো ইঞ্জিন যেই ওয়ার্ক প্রিন্সিপালে কাজ করে বলে আমরা ধরে নিছিলাম, সেই ওয়ার্ক প্রিন্সিপালের উপর বেস করে, হুবহু সেইটার উপর বেস করে রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশন ডিজাইন করা হয়েছে। কারণ কার্নো ইঞ্জিনের মেইন শর্ত কি ছিল দেখো, এই যে দুইটা জিনিসের কথা বলতেছি, এক হচ্ছে কার্নো ইঞ্জিন, আরেক হচ্ছে রেফ্রিজারেটর। কার্নো ইঞ্জিন এবং রেফ্রিজারেটর, মজার কথা শুনো, এই দুইটা আমরা পড়তেছি কোথায়, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ভিতরে। এটা আমরা কোথায় পড়তেছি, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ভিতরে। মজার কথা হচ্ছে কার্নো ইঞ্জিন এবং রেফ্রিজারেটর দুইটাই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের বাইরের কাজকর্ম করছে। মানে এমন কিছু কাজ ওরা করছে যেই কাজগুলা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সমর্থন করে না। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি বলছে, বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে তাপ শক্তি যাবে, বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে তাপ শক্তি যাবে। কিন্তু
ফ্রিজ কি করতেছে? কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে তাপ শক্তি নিয়ে যাচ্ছে। ফ্রিজ কি করতেছে? কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে তাপ শক্তি নিয়ে যাচ্ছে, উল্টা কাহিনী করতেছে। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের উপর বেস করে রেফ্রিজারেটর কার্নো ইঞ্জিন ডিজাইন করা হয়েছে, কিন্তু এই যে ডিজাইনটা করা হয়েছে, এই ডিজাইনটা থার্মোডিনামিক্সের সেকেন্ড ল এর বহির্ভূত বা বাইরে গিয়ে চিন্তা করে করা হয়েছে, বা সেকেন্ড ল ছিল বলে ওইটাকে ওভারলুক করে এটা করা গেছে। ঠিক আছে, আচ্ছা। তো এখান থেকে আমরা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারছি কি হয়েছে, কার্নো ইঞ্জিন নামে নাই, কার্নো ইঞ্জিন কেন পড়তেছি, এটা গতকালকে হয়ে গেছে। আব্দুল্লাহ, তুমি পিছায় আছো, আর তোমার কার্নো বানান হয় নাই। কার্নো স্পেলিং হচ্ছে, ঠিকঠাক বানান না লিখলে মায়ের খাবি। কার্নো স্পেলিং হচ্ছে কার্নট, তোর বইতে লেখা আছে, যদি আমি খুব বেশি ভুল না করে থাকি। রেফ্রিজারেটর কি, রেফ্রিজারেটর কে মেড করলো, এটা চ্যাট জিপিটি মারলেই জানা যাবে। আমি আসলে চ্যাট জিপিটি মেরে দেখি নাই, আমি দুঃখিত, আমি দুঃখিত। এই যে কার্নো ইঞ্জিন বাস্তব ইঞ্জিন না, কেন পড়তেছি? কার্নো ইঞ্জিন দিয়ে সর্বোচ্চ দক্ষতা মাপে নাকি? তাহলে এটা দিয়ে কোন, এটা দিয়ে যে কোনো ইঞ্জিনের আইডিয়াল কেসের সর্বোচ্চ দক্ষতা মাপে। ঠিক আছে, এইসব কথাবার্তা গতকালকে হয়েছে, তোমরা পিছায় আছো, আমি সরি। ঠিক আছে, আচ্ছা। তো এইবার চলেন আমরা একটু সামনের দিকে যাই। এইবার চলেন আমরা একটু লালা রুরু রুরু রু করতে করতে অনেক কিছু নিয়ে ফেলছি, এত কিছু নিতে চাই নাই, এত কিছু নিতে চাই নাই। তাহলে অল্প করে নেই, অল্প করে নেই। তাহলে দেখো, আমরা যেই জিনিসটা, যে জিনিসটা আমরা ইয়ের ক্ষেত্রে পাইছিলাম, ইঞ্জিনের ক্ষেত্রে কি পাইছিলাম? ইঞ্জিনের ক্ষেত্রে আমি ইটা পাইছিলাম, বা ইটাটাকে আমি কি বলছিলাম? ইটাটাকে আমি বলছিলাম হচ্ছে এফিসিয়েন্সি, বা ইটাটাকে আমি বলছিলাম হচ্ছে কর্মদক্ষতা। সবাই কথা শুনেন প্লিজ, সবাই কথা শুনেন, যেটা বলতেছি সেটার কথা শুনেন। সেটা হচ্ছে ইঞ্জিন, যে কোনো ইঞ্জিন নিজে নিজে কাজ করে, সেটা তাপ ইঞ্জিন হোক বা কার্নো ইঞ্জিন হোক, সবকিছুই নিজে নিজে কাজ করে। তো এই যে নিজে নিজে কাজ করে, এই কাজ যারা করে তাদেরকেই বা তাদেরই থাকে হচ্ছে কর্মদক্ষতা। যারা কাজ করে তাদেরই কি থাকে? তাদেরই থাকে হচ্ছে কর্মদক্ষতা। কাজ করলেই কর্মদক্ষতা থাকবে। কিন্তু ফ্রিজ তো নিজে নিজে কোনো কাজ করে না, ফ্রিজ নিজে নিজে কোনো কাজ করে না, তাই ফ্রিজের ক্ষেত্রে কর্মদক্ষতা শব্দটা আসবে না। মার্ক মাই ওয়ার্ড, ইঞ্জিন কাজ করে, সো যে কাজ করে তার থাকে কর্মদক্ষতা, কিন্তু ফ্রিজ যেহেতু কাজ করে না, তাই ফ্রিজের ক্ষেত্রে কর্মদক্ষতা টার্মটা, রে, ফ্রিজের ক্ষেত্রে কর্মদক্ষতা টার্মটা আসবে না, বরং ফ্রিজের ক্ষেত্রে যেই টার্মটা আসবে সেই টার্মটার নাম হচ্ছে কর্ম সম্পাদন সহগ, বা যেইটাকে ইংরেজিতে আমরা বলতে পারি হচ্ছে সিওপি, বা এইটাকে বলা যায় হচ্ছে কোএফিশিয়েন্ট অফ পারফরমেন্স, কোএফিশিয়েন্ট অফ পারফরমেন্স। এইটাই হচ্ছে যে কোনো রেফ্রিজারেটরের কাজের সামর্থ্য বুঝায়, যে একটা রেফ্রিজারেটর কিরকম কাজ করতে পারে, কিরকম কাজ করতে পারে, এটা কে বুঝায়? এইটা বুঝায় হচ্ছে সিওপি। সিওপির বাংলা কি? সিওপির বাংলা হচ্ছে, মানে সিওপির পুরা ফর্মটা কি? সিওপির পুরা ফর্মটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ পারফরমেন্স, কোএফিশিয়েন্ট অফ পারফরমেন্স, বা যেটাকে আমরা সংক্ষেপে লিখি কি, যেটাকে আমরা সংক্ষেপে লিখি হচ্ছে সিওপি, এটাকে আমরা সিওপি দিয়ে লিখি। ঠিক আছে, তো মনে রাখেন রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি হয় না, রেফ্রিজারেটরের ক্ষেত্রে কখনোই, রেফ্রিজারেটরের ক্ষেত্রে কখনোই এফিসিয়েন্সি বলে কোনো কিছু নাই। তো আমি যদি এই রেফ্রিজারেটরের সিওপি বাইর করতে চাই, সিওপি, দুইটা পার্থক্য আছে সিওপির সাথে কর্মদক্ষতার। একটা পার্থক্য আমরা ইকুয়েশনে গেলে দেখব, আরেকটা পার্থক্য আমি বলে দিচ্ছি যে কি বুঝোস নাই। তাসনিন, তাসিন তাজওয়ার, তাসিন তাজওয়ার, কি বুঝো নাই আমাকে একটু বলবা? মানে এক্সাক্ট কোন লাইনটা তুমি বুঝো নাই? খাবার তো স্বাভাবিক অবস্থায় ফ্রিজে রাখা হয়, তাহলে তাপ কেমনে শোষণ করে? স্বাভাবিক ফ্রিজের ভেতর তো রাখাই হয়েছে তাপ শোষণ করার জন্য,
খাবারের ভিতর থেকেও তাপ শোষণ করে ফেলবে। কার্নো ইঞ্জিন এবং ফ্রিজের ধর্ম বিপরীত। হ্যাঁ, কার্নো ইঞ্জিন এবং ফ্রিজের ধরন বিপরীত। তাজওয়ার, তাসিন তাজওয়ার, কি বুঝোস নাই? যদি একটু বলতি, এনলাইটেন করতি, কেন আবজাব ইমোজি দিচ্ছস? নগদ ধরে, পাইলট নাই তো কি হয়েছে, আমি কম্পিউটার চালাইতে পারি না, নগদ ধরে তোকে একদম ডিস্টার্ব করে দিব। আর রেফ্রিজারেটর কি প্রত্যাগামী প্রসেস? প্রত্যাগামী প্রক্রিয়া নীতির উপর বেস করে রেফ্রিজারেটর দাঁড় করানো হয়েছে। ডিরেক্ট প্রত্যাগামী প্রক্রিয়া বলা যায় না, ডিরেক্ট প্রত্যাগামী প্রক্রিয়া বলা যায় না, বাট প্রত্যাগামী প্রক্রিয়ার কাইন্ড অফ প্রত্যাগামী প্রক্রিয়া নীতি ফলো করে রেফ্রিজারেটর কাজ করে। রিজু তালুকদার জিজ্ঞেস করছে, ফ্রিজের ভেতর বিদ্যুৎ না দিলে কি ঠান্ডা থাকে? রিজু ভাই সিরিয়াসলি তুই এটা জিজ্ঞেস করছস যে বিদ্যুৎ না দিলে ফ্রিজের ভেতর ঠান্ডা থাকে কিনা? অ্যান্সার দিতে হবে, কোশ্চেন করছে ছেলে পেলে, অ্যান্সার না দিয়ে তো উপায় নেই। না ভাইয়া, থাকে না। কারেন্ট না দিলে ফ্রিজের পক্ষে খাবার ঠান্ডা করা সম্ভব না। ফ্রিজ সেই রকম ক্যাপাসিটির যন্ত্রই না, কারেন্ট দিতে হবে। অলওয়েজ ইউ হ্যাভ টু প্রোভাইড সাম এনার্জি। আমি সফল, আমি সফল। সিওপি মানে কি? সিওপি মানে কো এফিসিয়েন্ট অফ পারফরমেন্স, যেটার বাংলা হচ্ছে কর্ম সম্পাদন সহগ। কর্ম সম্পাদন সহগ। এ কিরে তাজওয়ার, কিরে তাসিন তাজওয়ার, আমি তোর কমেন্ট দেখবো বলে বসে আছি কতক্ষণ ধরে, এর মাঝখানে তৌসিফ, তাফসিরুল, তন্ময় মিস্ত্রি, ডিএমসি ড্রিমার, সাদিয়া বিনতে সামথিং, কতজনের কত কমেন্ট দেখে ফেললাম। ও যে তাজওয়ার, তাসিন তাজওয়ার, আমার নামটাও মুখস্থ হয়ে গেছে। তাসিন তাজওয়ার, ও লিখছে, বুঝি নাই, বুঝি নাই লেখার পর 7-8টা ও ইমোজি দিছে, আমি ওর আর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। অদ্ভুত অদ্ভুত। আসি, সিওপি সমান কি হবে? সিওপি সমান হবে হচ্ছে যা আমি চাই। আসো প্লিজ, যা আমি চাই ডিভাইডেড বাই যা আমি দেই ইন্টু 100% হবে না। সিওপির ক্ষেত্রে, এফিসিয়েন্সির ক্ষেত্রে সবাই একটু খেয়াল করেন, এফিসিয়েন্সির ক্ষেত্রে খেয়াল করেন কি ছিল? যা আমি চাই ডিভাইডেড বাই যা আমি দেই ইন্টু 100%। কর্মদক্ষতাকে আমরা সবসময় প্রকাশ করতাম কিসে? কর্মদক্ষতাকে আমরা প্রকাশ করতাম হচ্ছে শতকরা হিসেবে। সবসময় মনে রাখেন, কর্মদক্ষতাকে কিভাবে প্রকাশ করব? শতকরা হিসেবে। কিন্তু সিওপি যখন আমরা বাইর করতে যাব, কর্ম সম্পাদন সহগ বা এটাকে কার্যনির্বাহী সহগও বলতে পারে। তো এই যে কার্যনির্বাহী সহগ, এই কার্যনির্বাহী সহগের ক্ষেত্রে কখনো 100% দিয়ে গুণ হবে না, কখনো 100% দিয়ে গুণ হবে না। রেফ্রিজারেশন সমষ্ণ প্রক্রিয়া না রুদ্ধতাপীয় প্রক্রিয়া, একটু পরেই দেখাচ্ছি। তো আমাকে এইটা বলেন, ব্রিলিয়েন্ট মানুষজন আমারে খালি এইটা বলেন, জীবন সুন্দর হয়ে যাবে। সেটা হচ্ছে, এই যে রেফ্রিজারেটরটা আপনি কিনে আনছেন, এইটার কাছে যা আমি চাই, তো আমি কি চাই রেফ্রিজারেটরের কাছ থেকে? মেহেদি, এই যে একটা দামি রেফ্রিজারেটর তুমি কিনছো লাখ টাকা দিয়ে, ওই রেফ্রিজারেটরের কাছে তুমি আসলে কি চাও? Q1, Q2 না ডব্লিউ? এটা হচ্ছে রেফ্রিজারেটরের ভিতরে খানা দানা, খানা দানা থেকে শোষিত তাপ শক্তি হচ্ছে Q2। রেফ্রিজারেটরকে কারেন্ট দিতে হয়, কারেন্ট না দিলে কি খানা ঠান্ডা করবে? ঠান্ডা করবে না। তো কারেন্ট দিছি, এটা হচ্ছে রেফ্রিজারেটরকে কারেন্ট দেওয়া হয়েছে, আর ওই যে রেফ্রিজারেটর পিছন দিয়ে হাত দিলে ভক ভক করে গরম বাতাস বের হয়ে যায়, এটা হচ্ছে সেই বর্জিত তাপ শক্তি। তো নাফিসা ইসলাম কারেক্ট অ্যান্সার দিছে, জোয়াইরিয়া কারেক্ট অ্যান্সার দিছে, সজল ভুল অ্যান্সার, সুপ্রিয়া, সুদীপ্ত, সাদিদা তানজুর কারেক্ট অ্যান্সার। যারা যারাই বলতেছেন Q1, যারা যারাই বলতেছেন Q1 অ্যাবসলিউটলি ভুল উত্তর। যারা যারা বলতেছেন ডব্লিউ, অ্যাবসলিউটলি ভুল উত্তর। খেয়াল করেন, ডব্লিউ, রেফ্রিজারেটর আপনাকে কোনো কাজ দিচ্ছে না, রেফ্রিজারেটরকে বরং আপনার আরো কাজ দিতে হচ্ছে। রেফ্রিজারেটরকে আপনার কাজ দিতে হচ্ছে, তো আপনি দিচ্ছেন ডব্লিউ পরিমাণ কাজ। রেফ্রিজারেটরের পিছন দিয়ে ভকভক করে গরম বাতাস বের হয়ে যাচ্ছে, এই বাতাস আপনার কি কাজে লাগবে? আপনি কি ওখানে কাপড় শুকাবেন নাকি? কিন্তু ওখানে কাপড় শুকাবেন না, বাতাস বের হলে বাইরে হয়ে যাবে, তা দিয়ে তোমার দরকার কি? তুমি আলটিমেটলি রেফ্রিজারেটরের কাছ থেকে কি চাও? তুমি আলটিমেটলি রেফ্রিজারেটরের কাছ থেকে চাও যে তুমি যে এই খানা দানা গুলা ঢুকাইছো ফ্রিজের ভিতরে,
এই ফ্রিজটা ওই খানাদানা থেকে তাপ শক্তি শোষণ করে, ওই ফ্রিজটা খানাদানা থেকে কি করে, তাপ শক্তি শোষণ করে। তাইলে আমি রেফ্রিজারেটরের কাছ থেকে কি চাই, রেফ্রিজারেটরের কাছ থেকে আমি চাই Q2। যা আমি দেই, রেফ্রিজারেটরকে তুমি কি দাও, রেফ্রিজারেটরকে তুমি দেখাই যাচ্ছে একটা বৈদ্যুতিক শক্তি দেওয়ার কথা বলছি, রেফ্রিজারেটরকে আমি কি দিচ্ছি, একটা বৈদ্যুতিক শক্তি দিচ্ছি। তাহলে যা আমি দেই এইটা হবে হচ্ছে ডব্লিউ। তাইলে এইখান থেকে লেখা যাবে হচ্ছে, আসো জীবন বদলায় যাবে, লাস্ট ইকুয়েশন, রেফ্রিজারেশনের লাস্ট ইকুয়েশন লিখতেছি, লাগলে লেখালেখি বন্ধ করে 1 মিনিট আমার কথা শুনো, আধা মিনিট কথা শুনো। Q2 ডিভাইডেড বাই ডব্লিউ সমান আমরা কি জানি, ডব্লিউ সমান আমরা জানি Q1 মাইনাস Q2। তাইলে ডব্লিউর জায়গায় লিখে দিব Q1 মাইনাস Q2। এইটা সমান সমান লিখতে পারবো, বলছি এই কথাটা আমি, যেহেতু রেফ্রিজারেটর কি করে, কার্নো ইঞ্জিনের সিস্টেমে কাজ করে বা কার্নো ইঞ্জিনের মডেল অনুযায়ী রেফ্রিজারেটর ডেভেলপ করা হয়েছে, সুতরাং এইখানে লেখা যাবে Q2 এর জায়গায় লেখা যাবে T2 ডিভাইডেড বাই নিচে লেখা যাবে T1 মাইনাস T2। এইটাই হচ্ছে COP বা রেফ্রিজারেটরের কার্যনির্বাহী সহগ বা কর্ম সম্পাদন সহগ। এইটাই হচ্ছে রেফ্রিজারেটরের কার্যনির্বাহী সহগ বা কর্ম সম্পাদন সহগ, রেফ্রিজারেটরের কার্যনির্বাহী সহগ বা কর্ম সম্পাদন সহগ, এইটাই হচ্ছে রেফ্রিজারেটরের COP। সূত্র লিখে নেন, এইটুকু সূত্র লিখে নেন, Q2 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2। ঠিক আছে, ওবায়দুল কাদের এতক্ষণ পরে নর্থ কোরিয়া নিয়ে আসলো কেন বুঝলাম না, এইসব সাউথ নর্থের আলাপ তো অনেক আগে হয়ে গেছে। ধর্ম বিপরীত হলে ফ্রিজ কিভাবে, কার্নো ইঞ্জিনের অপোজিট প্রক্রিয়াটা চালায় দেওয়া হয়েছে রেফ্রিজারেটরে। সাবাবা সরি সাবিহা নওশিন, আমরা জাস্ট গ্রাফটা দেখব এবং আমি আগের পৃষ্ঠাটাতে দেখা আসছিলাম যে কার্নো ইঞ্জিনে তাপশক্তি যেই প্রক্রিয়ায় যাবে, কার্নো ইঞ্জিনে তাপশক্তি যেই প্রক্রিয়ায় যাবে, রেফ্রিজারেটরেও তাপশক্তি একই প্রক্রিয়ায় যাবে। ঠিক আছে, Q2 বাই Q1 মাইনাস 1 হলো না, ওরকম হয় না বাবু, তুই কি মানে লসাগু গসাগু ভুলে গেছিস নাকি? T2 ডিভাইডেড বাই T1 মাইনাস 1 হয় না, আরে না বেটা, তুই লসাগু গসাগু ভুলে গেছো, সাদিয়া বিনতে কি বলতেছো এটা, মানে অদ্ভুত। মানুষজন বলতেছে যে এই Q2 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2 এইটাকে নাকি Q2 বাই Q1 মাইনাস 1 লিখা যায়। সিরিয়াসলি, ক্লাস 10 পাস করছস কেমনে, মানে এগুলো জিজ্ঞেস করতে ইচ্ছা করে, ক্লাস 8 বা কেমনে পাস করলি, ওসব বাদ দে, ক্লাস 6 পাস করছস কেমনে এই জ্ঞান নিয়ে। Q2 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2 এটা সমান Q2 বাই Q1 মাইনাস 1 লেখা যায়। পাস করলি কেমনে এসএসসি, অদ্ভুত। আরে ভাই কই যাব, লিজেন্ড সবাই এক 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 লিজেন্ড, লিজেন্ডদের মাঝখানে আমি এক হতবিহ্বল অপদার্থ শিক্ষক, মানে পদার্থ শিক্ষক। না বাবু যায় না, যায় না, একজন একজন একটা বাচ্চা মেয়ে কি মানে কি একটা মুখ করে আমারে কইছে যায় না, এভাবে লেহন যায় না, হায় হায়, আমি তো মনে করছিলাম যায়। আসো, দুষ্টামি কেন হতো, সাইর ভাই যদি ঢুকে, ঠিক আছে, দুষ্টামি না দুষ্টামি না, আসো আসো, গ্রাফ গ্রাফ গ্রাফ, মজা হবে, মজার গ্রাফ দেখবো আমরা দুইটা মজার গ্রাফ দেখবো। তো ফার্স্টে আমি দেখতেছি হচ্ছে পিভি ডায়াগ্রাম। এই পিভি ডায়াগ্রাম আমি কার জন্য দেখতেছি, পিভি ডায়াগ্রাম আমি দেখতেছি হচ্ছে কার্নো ইঞ্জিনের জন্য। পিভি ডায়াগ্রাম আমি দেখতেছি কার্নো ইঞ্জিনের জন্য। তো কার্নো ইঞ্জিনে কি হবে, এই থাকবে একটা সমষ্ণ রেখা, এই থাকবে একটা সমষ্ণ রেখা, এইটা হচ্ছে T1 কনস্ট্যান্ট, এইটা হচ্ছে T2 কনস্ট্যান্ট, নাম ঠিকানা আর বললাম না, নাম ঠিকানা আমাদের জানা আছে। এই বরাবর যাবে হচ্ছে Q1 শোষিত তাপ শক্তি, এই বরাবর যাবে হচ্ছে Q2, এটা হচ্ছে বর্জিত তাপ শক্তি। ঠিক আছে, এখান থেকে আমরা হালকা করে একটু ঘের করে দেই, দাঁড়াও ঘেরটা হয়ে আসছে, এই কোথায় ঘের করব, আচ্ছা ঘেরটা এখানে করি।
ঠিক আছে, এটা হচ্ছে কার্নো ইঞ্জিন। আচ্ছা, তো কার্নো ইঞ্জিনের চক্রটা কিরকম, কার্নো চক্রটা কিরকম ছিল? কার্নো চক্রটা ছিল, এটা যদি এ বিন্দু হয়, এইটা যদি বি বিন্দু হয়, এইটা সি বিন্দু হয়, এটা যদি ডি বিন্দু হয়, তাহলে এই ছিল হচ্ছে কার্নো চক্র। এই ছিল হচ্ছে কার্নো চক্র। কার্নো চক্রটা কিরকম ছিল বাবু? কার্নো চক্রটা ছিল হচ্ছে এ বি সি ডি, আবার এ বি সি ডি এ, এইভাবেই কার্ণচক্র ঘুরছিল। আচ্ছা, গুড, অনেকে আমাকে লিখে রিপ্লাই দিছো, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ বাচ্চা লোক। আমরা একটু সামনে আগাই। তো এইবার আমি এই পিভি ডায়াগ্রামটাই দেখব। এইবার আমি এই পিভি ডায়াগ্রামটাই দেখব। এই পিভি ডায়াগ্রামটা আমি দেখব হচ্ছে রেফ্রিজারেটরের জন্য। এই পিভি ডায়াগ্রাম আমি কার জন্য দেখব? পিভি ডায়াগ্রাম আমি দেখব হচ্ছে রেফ্রিজারেটরের জন্য। মনে করলাম এই হচ্ছে পি, এই হচ্ছে ভি। এখানেও একই কেস, এখানে থাকবে একটা সমষ্ণ রেখা, এইখানে থাকবে একটা সমষ্ণ রেখা। এইটা হচ্ছে T1, এইটা হচ্ছে T2। এই জায়গায় থাকবে হচ্ছে দুইটা রুদ্ধতাপীয় রেখা। এই হচ্ছে দুইটা রুদ্ধতাপীয় রেখা। এইটা ধরে নিলাম এইটা হচ্ছে Q1, এইটা হচ্ছে Q2। এইখানে আমরা কি দেখতেছি? এইখানে আমরা দেখছি হচ্ছে ফ্রিজ। এখানে আমাদের একটা ফ্রিজের দোকান আছে, এমনি বললাম, কোনো ফ্রিজের দোকান নেই। এই দুষ্টামি করিস না। তাহলে এই যদি এ বিন্দু হয়, এই যদি বি হয়, তীর চিহ্ন দেই নাই কিন্তু আমি, তোমরা আন্দাজে তীর চিহ্ন দিয়ে ফেলো না, উল্টায় যাবে কাহিনী। কার্নো ইঞ্জিন ঘুরছিল কিভাবে? এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, সি থেকে ডিতে আসছে, ডি থেকে এতে আসছে। এবং প্রত্যেক আগের স্লাইডে লেখা মুছে গেছে, আগের স্লাইডে লেখা মুছে গেছে। আগের, ঠিক আছে, আগের স্লাইডে লিখে দিচ্ছি। তো যেটা বলছিলাম, কার্নো ইঞ্জিন ঘুরছিল কিভাবে? এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, সি থেকে ডিতে গেছে, আবার ডি থেকে এতে আসছে। রেফ্রিজারেটর ঘুরবে মানে, আমরা তো প্রতিটা জানি, সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। তো সমষ্ণ, সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। এইখানে ঘটনা ঘটবে উল্টা। ফার্স্টে ঘটবে রুদ্ধতাপীয় সংকোচন, তারপর ঘটবে সমষ্ণ সংকোচন, তারপরে ঘটবে প্রথমে ঘটছে হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, তারপরে ঘটছে হচ্ছে সমষ্ণ প্রসারণ, তারপরে ঘটছে সমষ্ণ সংকোচন, তারপরে ঘটছে হচ্ছে সরি আমি এখানে 4 ধাপের কথা, রেফ্রিজারেটরের ক্ষেত্রে 4টা ধাপ আমি একটু লিখে দেই, নাইলে কনফিউশন হইতে পারে। রেফ্রিজারেটরের প্রথম ধাপ কি? রেফ্রিজারেটরের প্রথম ধাপ হচ্ছে রুদ্ধতাপীয় রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2 কি হবে? স্টেপ নাম্বার 2 হবে হচ্ছে সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণ। স্টেপ নাম্বার 3 কি হবে? স্টেপ নাম্বার 3 হবে হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। স্টেপ নাম্বার 4 কি হবে? স্টেপ নাম্বার 4 হবে হচ্ছে সমষ্ণ সংকোচন। এবং রেফ্রিজারেটরের যদি তুমি চক্রটা লিখতে চাও, রেফ্রিজারেটরের ওয়ার্ক প্রিন্সিপালে চক্রটা কিরকম হবে? চক্রটা হবে এ ডি সি বি এ। চক্র হবে এ ডি সি বি এ, এ ডি সি বি এ। অনেক কষ্ট করে একটি ভয়েস কমেন্ট করলাম, ভয়েস কমেন্ট শোনা যায় কিনা আমি জানি না। তোমাকে বলছে কেউ ভয়েস কমেন্ট করতে? অদ্ভুত। ভাইয়া ফ্রিজ দে হিট ইঞ্জিনের জন্য কি জানি লিখছো ভাই, চলে গেছে, দেখতে পারি নাই। আরেকবার একটু লিখবি, ফ্রিজের সাথে হিট ইঞ্জিন মিলায় কে জানি একটা কমেন্ট করছো। ঠিক আছে, এই আজ এরা ভয়েস টেক্সট কি পাঠাইছস? আরেকবার যদি দেখি, অনেক কষ্ট করে এই কাজটা করছস তুই, অনেক বানান লিখছস অনেজ। হ্যাঁ, ইমাম মাহমুদ লিখছে ফ্রিজ আর হিট ইঞ্জিনের জন্য
বর্জিত তাপ আর গৃহীত তাপ সমান না কেন? পরিচয় সমান না আর কি, এই দুইটার পরিচয় সমান না বা পরিচয় একই না, পরিচয়টা পাল্টায় গেছে, একটার জন্য গৃহীত তাপ শক্তি, একটার জন্য বর্জিত তাপ শক্তি হয়ে গেছে। ফার্স্ট স্টেজে বললেন কার্নোচক্রের অপোজিট হবে, কার্নোচক্রের লাস্ট থেকে উল্টা হবে না ফার্স্ট থেকে? এই যে উল্টা হয়েছে না, তুমি কি দেখতে পাচ্ছ না এখানে চক্রটা ঘটছে এ বি সি ডি এ, এই হচ্ছে কার্ণচক্র, আর এখানে চক্র ঘুরছে কিভাবে এ ডি সি বি এ, তাহলে চক্রটা উল্টায় গেছে না, চক্রটা উল্টায় গেছে না ভাইয়া? ফার্স্টে অ্যাডিয়াবেটিক সংকোচন হবে, ফার্স্টে অ্যাডিয়াবেটিক সংকোচন কেন হবে? ফার্স্টে অ্যাডিয়াবেটিক সংকোচন কেন হবে রে? মানে যদি আমি ওইভাবে চিন্তা করি, এটা কি তোরা বই থেকে দেখে বলতেছিস? ফার্স্টে অ্যাডিয়াবেটিক সংকোচন হবে ফ্রিজের ক্ষেত্রে, অ্যাডিয়াবেটিক সংকোচন কেন হবে? আমি আমার একটু দাঁড়া, আমি কেন এই জিনিস মাথায় আসতেছে না। ফার্স্টে কি ডি থেকে এতে যায়? আপনার ঠিক আছে, ওরা বলতেছে আপনি স্টেপ গুলো উল্টা লিখছেন, স্টেপ ফ্রিজের ক্ষেত্রে ধাপগুলো উল্টা লিখছেন, ধাপগুলো যা লিখছি তাই লিখছি, উল্টা লিখছি না সিধা লিখছি জানি না ভাইয়া, স্টেপ গুলা সেমই তো লিখেন। ফার্স্টে রুদ্ধতাপীয় প্রসারণ হয় নাকি ফার্স্টে সমষ্ট প্রসারণ হয়? সংকোচন কেন হবে আমার একটু এইটা বুঝা, সংকোচন কনে পাইছিস? ফার্স্টে সংকোচনটা কই পাইলে? ও আমি আমার চ্যাট জিপিটির ছবি ম্যাক্সিমাম লিমিট পৌঁছায় গেছি, গ্রাফ ফ্রিজ পি ভি ডায়াগ্রাম। কার্নোর উল্টা হলে ফার্স্টে সংকোচন হবে না, না না কার্নোর উল্টা, মাইনাস উপরে থাকলে যাইতো তাই না, মাইনাস উপরে থাকলে যাইতো, হ্যাঁ মাইনাস উপরে থাকলে যাইতো। ফার্স্টে সংকোচন আমি জানি না, ফার্স্টে সংকোচন হবে এটা নিয়ে কেন গ্যাঞ্জাম হচ্ছে, আমি তাইলে এটা একটু দেখে জানাবো, বাট কার্ণচক্র ওইটা হইলে আসলে, আচ্ছা এটা আমি হোল্ডে রাখি, আমরা একটু এন্ট্রপি নিয়েও কথাবার্তা বলতে চাই। আমি জানি না যে এটা নিয়ে আদতেও কোনো কনফিউশন আছে কিনা, নাকি আমি নিজেই তোদেরকে কনফিউশনে ফালাই দিলাম, আমি এটা একটু দেখবো, আই লুক ইনটু দ্যাট। ঠিক আছে, এটা নিয়ে কনফিউশন থাকলে এটা আপাতত হোল্ডে রাখো, বাট চক্র এইটা দ্যাটস ফর শিওর। এখন চক্র যদি এইটা হয়, তাহলে এখানে কথা হচ্ছে একটাই উপায় আছে, যদি মানে যদি চক্রটা হয়, এটা আমি লিখে দিচ্ছি, আমি শিওর না, যদি চক্রটা হয়, এটা হওয়ার চান্স আছে, এটা হওয়ার চান্স আছে, সি বি এ ডি আবার সি, এইরকম একটা চক্র হওয়ার সম্ভাবনা আছে, হোয়াট ইফ। ঠিক আছে, চক্রটা এরকম হইতে পারে, আই ডোন্ট নো। ঠিক আছে, চক্রটা এটা হইতে পারে, আই এম নট শিওর, বাট আজ পর্যন্ত এখন পর্যন্ত এইটাই আমার জানা মতে। ঠিক আছে, এ ডি সি বি এ, বাট এইটুকু রাখেন, যেহেতু কার্নো ইঞ্জিনের বিপরীতে কাজ করে, কার্নো ইঞ্জিনের ধাপগুলো বিপরীত হবে না, তাহলে প্রথম ধাপে ফ্রিজে রুদ্ধতাপের সংকোচন, না 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 ওইরকম না, ওইরকম না, আপনি যেভাবে আছে, আপনি যেভাবে লিখছেন সেইটার মতো করে হবে না, যে প্রথম ধাপে সমষ্ণ প্রসারণ হয়েছিল, তাইলে প্রথম ধাপে রুদ্ধতাপীয় সংকোচন হবে, বিষয়টা ওরকম হবে না, বিষয়টা ওরকম হবে না। তো থাকলো,
এটা নিয়ে আমাদের কথাবার্তা থাকলো। এই চক্র নিয়ে আমাদের যেহেতু একটু হালকা কনফিউশন আছে, আমরা এইটাকে রেখে দিলাম সাইডে। আমরা এটাকে সাইডে রেখে দিলাম। ব্রো, ওদের কি 9টায় আরেকটা ক্লাস আছে? প্রশ্নই আসে না। কারণটা কি? কারণ বলো আমাকে। আমি 8:30টায় যে ওদের ক্লাসটা শেষ করব। এলজিপি এর 2টা চলতেছে, একটা এসএসসি একটা এইচএসসি চলতেছে। 15-20 মিনিট ক্লাস বেশি নিব না? নিব কিছু করার নেই, ম্যানেজ করো। তো অন্তর্বারটা ম্যানেজ করতে, আমারটা ম্যানেজ করতে পারবে না? আচ্ছা দেখতেছি। সিওপির ভ্যালু দিয়ে দেওয়া আছে 5। এই আসো আসো, ম্যাথ করি। ঠিক আছে, ফার্স্ট চক্রটাই ঠিক আছে ভাইয়া। জানি না তোরা যা বলো আর কি ভাইয়া, ছাড়ান যারা বলছে তারা গ্রাফ বুঝে না, রুদ্ধতাপীয় প্রসারণী হবে, ওরা গ্রাফ বুঝতে ভুল আছে, জানি না। ওকে ফাইন। সিওপির ভ্যালু দিয়ে দেওয়া আছে। ঠান্ডা প্রকোষ্ঠ প্রতি চক্রে এত জুল তাপ অপসারণ করে, তার মানে এটা হচ্ছে ঠান্ডা প্রকোষ্ঠ এত জুল তাপ অপসারণ করে প্রতি চক্রে। রেফ্রিজারেটর চালানোর জন্য কি পরিমাণ কাজ সরবরাহ করতে হবে, দ্যাট মিনস ডব্লিউর ভ্যালু কত হবে বাইর করতে বলতে। কি পরিমাণ তাপ প্রতি চক্রে রেফ্রিজারেটরটি পরিবেশে বর্জন করে, তার মানে Q1 এর ভ্যালু বের করতে বলছে। আর এইখানে যেটা দিয়ে দেওয়া আছে প্রতি চক্রে, দেখো ঠান্ডা প্রকোষ্ঠ হতে এত জুল তাপ অপসারণ করে, তার মানে এটা আসলে শোষণ করে। ঠান্ডা প্রকোষ্ঠ থেকে এটা আসলে শোষণ করে। তাহলে এখানে দিয়ে দেওয়া আছে Q2 এর মান, এখানে Q2 এর মান দিয়ে দেওয়া আছে। তাহলে আসেন আমরা যদি আমাদের সলভে চলে আসি, তো সলভ আসলে খুবই সহজ হবে আমাদের জন্য। আমরা তো অনেক কিছুর এখানে মান জানি দেখা যাচ্ছে। তো আমরা ফার্স্টে ডব্লিউর ভ্যালু বের করি। আমরা সিওপি সমান কি জানি? আমরা সিওপি সমান সমান জানি হচ্ছে শোষিত তাপ শক্তি Q2 ডিভাইডেড বাই কৃত কাজ ডব্লিউ, বা এইখান থেকে ডব্লিউ সমান কি লেখা যাবে? ডব্লিউ সমান লেখা যাবে হচ্ছে Q2 ডিভাইডেড বাই সিওপি। তাহলে Q2 সমান কত? Q2 সমান হচ্ছে 250 জুল। Q2 সমান হচ্ছে 200। আজকে তুমি আমার 3 নাম্বার পাইলট যে উকি দিলা ক্লাসে। 250 জুল ডিভাইডেড বাই হচ্ছে 5। তো এইখান থেকে কাটাকাটি করলে কত আসবে? কাটাকাটি করলে আসবে হচ্ছে 50 জুল। বা এইখান থেকে ডব্লিউ সমান আমরা কি লিখতে পারি? ডব্লিউ সমান আমরা লিখতে পারি হচ্ছে 50 জুল। আমার অ্যান্সার ঠিক আছে? ডব্লিউ সমান 50 জুল, অ্যান্সার ঠিক আছে, স্বাভাবিক। ঠিক আছে, আচ্ছা। তো আপনাকে লাস্টে কি জিজ্ঞেস করছে? প্রতি চক্রে রেফ্রিজারেটরটি পরিবেশে কত তাপ বর্জন করবে। তো এখান থেকে আমরা বর্জিত তাপ শক্তি Q1 সমান কি লিখতে পারি? বর্জিত তাপ শক্তি। বর্জিত তাপ শক্তি কি? বর্জিত তাপ শক্তি হচ্ছে Q1। তাহলে Q1 সমান কি আসবে? ডব্লিউ প্লাস Q2। তাইলে ডব্লিউর ভ্যালু কত? ডব্লিউর ভ্যালু হচ্ছে 50 প্লাস Q2 এর ভ্যালু কত? Q2 এর ভ্যালু হচ্ছে 250 জুল। বা এইখান থেকে কি লেখা যাবে? Q1 বর্জিত তাপ শক্তি সমান হচ্ছে 300 জুল। বর্জ্য তাপ শক্তি সমান 300 জুল। সো এই হচ্ছে একটা অ্যান্সার, এই হচ্ছে গিয়ে আরেকটা অ্যান্সার। দুইটা অ্যান্সার বের করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা। কেউ এই লাইনটা বুঝতে একটু অসুবিধা ফেস করছো? জাস্ট একবার বলে পরের অঙ্কে চলে যাব। যে এখানে তাপ অপসারণ বলে আমাদেরকে একটু পাজল করে দিচ্ছে, যে তাপ অপসারণ বলছে, কিন্তু এটা পাজল করে দেওয়ার মতো। তো ব্যাপারটা বুঝেন, তাপ অপসারণ করছে মানে কি? তাপটা ছিল এক জায়গা থেকে, ওখান থেকে নিয়ে আসছে। তাপটা এক জায়গায় ছিল, ওখান থেকে নিয়ে আসছে। এটি ঠান্ডা প্রকোষ্ঠ হতে, ঠান্ডা প্রকোষ্ঠ মানে কি? ফ্রিজের ভেতরে। ঠান্ডা প্রকোষ্ঠ কোথায়? ঠান্ডা প্রকোষ্ঠ ফ্রিজের ভেতরে। তো ফ্রিজের ভেতর থেকে 250 জুল তাপ অপসারণ করে। তার মানে ফ্রিজের ভেতর থেকে 250 জুল তাপ টেনে বের করে নিয়ে আসছে।
তো এইটা বেসিক্যালি হচ্ছে Q2 শোষিত তাপ শক্তি। ফ্রিজের ভেতর থেকে তাপ শক্তি শোষণ করে নিয়ে আসছে, ঠান্ডা প্রকোষ্ঠ থেকে শোষণ করে আনছে। তো এইটা অবভিয়াসলি খাবারের ভেতর থেকে শোষিত তাপ শক্তি। ঠিক আছে, ওকে। ও, সবই আল্লাহর ইচ্ছা বলে, কি দুষ্ট। এডি এবং ডিএ সেম হবে না, বুঝি নাই বস। এডি কই পাইলেন আর ডিএ কই পাইলেন? আপনি কি এখনো গ্রাফে পড়ে আছেন? আমরা ছেড়ে আসছি এটা। অঙ্ক বুঝতে পারছেন সবাই? কার্নো ইঞ্জিন থেকে আমাদের ম্যাথ বেশি আসে, রেফ্রিজারেটর থেকে খুব বেশি ম্যাথ আসে না। আজকে 9টার ক্লাস 9টা 30-এ হবে। আজকে ওদের 9টার ক্লাস নাকি 9টা 30-এ হবে। যাও, চ্যাপ্টার শেষ করে বাড়ি যাবো। যাও যাও যাও, ছুটি, যাও যাও, আল্লাহ হাফেজ। 9টার ক্লাস 9টা 30-এ হবে। আমি ক্লাস সারবো মানে পাগল নাকি? শাহির ভাই আছে? শাহির ভাইকে ডাকো, বলো ক্লাস শেষ হইতেছে না, কোয়ার্টার শেষ হয়ে যাচ্ছে, ক্লাস শেষ হইতেছে না। এই যে দেখো, দেখো তোমাদেরকে এখানে বলে দিছে, আদর্শতে আবার 2টা আ পড়ে গেছে। তোমাকে দেখো এখানে কি বলে দিছে, বলে দিছে হচ্ছে আদর্শ কার্নো রেফ্রিজারেটর। আদর্শ কার্নো রেফ্রিজারেটর, ওই যে বারবার করে বলতেছিলাম যে কার্নো ইঞ্জিনের নীতি অবলম্বন করে রেফ্রিজারেটর ডিজাইন করা হয়েছে। তো আদর্শ কার্নো রেফ্রিজারেটরের শীতল প্রকোষ্ঠের তাপমাত্রা -5। তাইলে T2 সমান কত? T2 সমান হচ্ছে -5 প্লাস 273। দ্যাট মিনস হচ্ছে এইটা সমান সমান আসবে 268 কেলভিন। এই আমার যোগ বিয়োগ ঠিক আছে কিনা আমাকে বলিস। আর বলে দিছে পরিবেশের তাপমাত্রা 30°C, তাহলে এটা হচ্ছে বাইরের টেম্পারেচার। তাইলে T1 সমান কি হবে? T1 সমান হবে 30 প্লাস 273 কেলভিন। তাইলে এইটা সমান সমান আসবে কত? 83, 93, 3, তাহলে 303 কেলভিন। খুব ভালো কথা। এই রেফ্রিজারেটরের কার্য সহগ কত? সিওপি বাইর করতে বলছে, বিসমিল্লাহ বলে মারে দেন। তাহলে সিওপি, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, সমান সমান কি লিখতে পারবো? জাতীয় সূত্র T2 ডিভাইডেড বাই T1 মাইনাস T2। T2 সমান কত? T2 সমান হচ্ছে 268 ডিভাইডেড বাই T1 মাইনাস T2, 303 মাইনাস 268। তাহলে এখানে কত থাকে? এখানে থাকে হচ্ছে 32, 32 না? হ্যাঁ। আর 32-এর সাথে ওইখানে হচ্ছে 3, তার মানে তো 35 হয়ে যাচ্ছে। তাহলে বা সিওপি সমান সমান হচ্ছে 268 ডিভাইডেড বাই, মনে হচ্ছে তো 35, যোগ বিয়োগও যদি না পারিস জিমি, 303 মাইনাস 268 করলে 35 আছে। না না, পারি পারি। তাহলে বা এইখান থেকে আমি লিখতে পারবো সিওপি ইজ ইকুয়ালস টু হচ্ছে 268 ডিভাইডেড বাই 35 করলে আসে হচ্ছে 7.66। এই হচ্ছে কার্যনির্বাহী সহগ বা কর্ম সম্পাদন সহগ বা কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, সিওপি। বুঝতে পারছি, 7.657। ভেরি গুড। আচ্ছা, এবার বলছে কম্প্রেসর প্রতি চক্রে 500 জুল কাজ করলে প্রতি চক্রে এর প্রকোষ্ঠ থেকে কি পরিমাণ তাপ অপসারিত হবে? তো প্রকোষ্ঠ বলতে আসলে কি বোঝানো হয়েছে? প্রকোষ্ঠ বলতে বোঝানো হয়েছে ঠান্ডা প্রকোষ্ঠ। ঠান্ডা প্রকোষ্ঠ বা তাপ আসলে অপসারণ হয় কোত্থেকে? ফ্রিজের ভেতর থেকে। ফ্রিজের ভেতর থেকে। তার মানে তোমাকে এখান থেকে বাইর করতে বলা হয়েছে Q2 সমান সমান কত আসবে। তোমাকে এখান থেকে বাইর করতে বলা হয়েছে Q2 সমান সমান কত আসবে। বুঝতে পারছেন? এইটুকু বুঝতে পারছেন কিনা বলেন? এইটুকু বুঝতে পারলে বাকি অঙ্ক সহজ। এইটুকু বুঝতে পারছেন কিনা বলেন? আরে সাবাস জায়েদ, জায়েদ মোহাম্মদ আমাদেরকে পরেরটার নাম বলে দিছে। আমার আপুর নামও জিমি, জিমি আপুকে আমার সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আরে মাহমুদুল্লাহ ভাই, আমার আজকের ক্লাসে 3 নাম্বার পাইলট, পাইলটে আজকে ভরপুর। ঠিক আছে, আচ্ছা চলে আসি, চলে আসি। কি বলছে এখানে? আমাদেরকে বলা হয়েছে, আমরা জানি সিওপি সমান সমান হচ্ছে Q2
ডিভাইডেড বাই ডব্লিউ। সুতরাং এখান থেকে কিউ টু সমান কি আসবে? কিউ টু সমান আসবে ডব্লিউ ইন্টু সিও পি। ডব্লিউর ভ্যালু কত? ডব্লিউর ভ্যালু দিয়ে দেওয়া আছে, প্রতি চক্রে 500 জুল কাজ করে। তাহলে 500 ইন্টু 7.66, 500 ইন্টু 7.66 জুল, বা এইখান থেকে লিখতে পারবো কিউ টু সমান সমান হচ্ছে, কিউ টু সমান সমান হচ্ছে 500 ইন্টু 7.66 জুল। করলে আসে হচ্ছে 3830 আসছে আমার, 3830 না, সিওপির কোনো একক নাই, সিওপির কোনো একক নাই, ঠিক আছে, 3830, 3830 জুল। তো এই হচ্ছে আমাদের আরো একটি অ্যান্সার, এই হচ্ছে আমাদের আরো একটি অ্যান্সার। বুঝতে পারছি? তো এই হচ্ছে কার্নো ইঞ্জিনের ব্যাপার স্যাপার, এই হচ্ছে, সরি কার্নো ইঞ্জিন বলতেছি, এই হচ্ছে রেফ্রিজারেটরের ব্যাপার স্যাপার, এই হচ্ছে রেফ্রিজারেটরের ব্যাপার স্যাপার। তো এইবার আমরা একটু সামনের দিকে আগাই, এবার আমরা একটু এনট্রপি নিয়ে কথা বলবো। সিওপি হইল কিসের জন্য, মানে কি তোমাকে বাইর করতে বলছে? কর্ম সম্পাদন সহগ, কার্য সহগ কত? তো কার্য সহগ বাইর করছি, কার্য সহগই হইল সিওপি, কার্য সহগী হইল সিওপি। আমি তোমার কোশ্চেনটা বুঝি নাই, সিওপি হইল কিসের জন্য? সিওপি হইল কিসের জন্য? লাস্ট কবে পোল পাইছি ভুলে গেছেন? আমাদের পোল সিস্টেমে একটু ঝামেলা হয়েছে, পোল সিস্টেমে একটু ঝামেলা, মানে ঝামেলা হয় নাই, বাট পোল সিস্টেমে আমরাই একটু ম্যাল ফাংশন খুঁজে পাইছি, একটু ভুল খুঁজে পাইছি। তো এই জন্য পোলটা আমরা একটু অফ রাখছি, মানে আমি পার্সোনালি অফ রাখছি, ঠিক আছে। নাজিম উদ্দিন, তোর কোয়েশ্চেন বুঝি নাই, একটু কমপ্লেক্স, বাট অতটাও প্যারা নাই। না না, এত কমপ্লেক্স না, কি বলেন কমপ্লেক্স? সহজ জিনিস, একদমই সহজ জিনিস। আচ্ছা, আমার মেসেজ পড়তে কি সমস্যা হয় নাকি আপনার? হ্যাঁ, কি হয়েছে? ওকে, সহজ, আগে অ্যান্সার দিয়ে র্যাঙ্ক, ঝামেলা আছে। হ্যাঁ, পিওপি এর জায়গায় কে ইউজ করা যাবে আমি জানি না, করতে পারেন বোধহয়, ওইটা হয়তো করছে, ঠিক আছে। এভাবে নাম না বলে প্রতিটা নামের হ্যাঁ রে, প্রতিটা নামের জন্য 5 টাকা করে নিলে এতদিনে আমার আর মাহমুদুল্লাহ ভাইয়ের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট থাকতো, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট থাকতো বেটা আমাদের, ঠিক আছে, খালি এইসব করি না বলে আর কি, খালি এইসব করি না বলে। আচ্ছা, তো এখানে একটু হালকা করে একটু মুছে গেছিল, তো এটা এমন কিছু না। এখানে আমরা লিখছিলাম হচ্ছে সিও পি ইজ ইকুয়ালস টু হচ্ছে যা আমি চাই, যা আমি চাই ডিভাইডেড বাই যা আমি দেই, এবং এটার সাথে কোনো 100% গুণ হবে না। যা আমি চাই ডিভাইডেড বাই যা আমি দেই। এত সূত্র মনে রাখার কৌশল কি? এত সূত্র মনে রাখার কৌশল হচ্ছে, সূত্র লিখবি, পড়বি, প্র্যাকটিস করবি, লিখবি, পড়লি, প্র্যাকটিস করবি। কর্মদক্ষতা আসলে যদি, ও সিওপিটা আসলে কি, যদি কর্মদক্ষতা না হয়, এটা হচ্ছে এমন একটা ফ্যাক্টর, এমন একটা রাশিমালা, যেই রাশিমালাটা বোঝায় যে এই ফ্রিজটা পার চক্রে কতটুকু তাপ শক্তিকে বের করে আনতে পারবে, মানে ওর পারফরমেন্স রেটিং। কর্মদক্ষতা বলা যাচ্ছে না, বাট কর্মদক্ষতার মতোই একটা জিনিস, কর্মদক্ষতার মতোই একটা জিনিস যে এইটা দিয়ে বোঝানো যায় যে এই রেফ্রিজারেটরটা কদ্দূর কর্মক্ষম। সিওপি কি ইটা? না, সিওপি ইটা না, সিওপি এটা না, এটা হচ্ছে কর্মদক্ষতা। আসেন আসেন, এবার আমরা একটু মিস্টিরিয়াস জিনিসপত্র নিয়ে কথা বলি। আমরা কথা বলবো হচ্ছে এনট্রপি নিয়ে, এবং দেখেন এনট্রপি দেখাই যাচ্ছে না, দেখা যাচ্ছে এখানে যে এনট্রপি লেখা আছে, এখানে যে এনট্রপি লেখা আছে, এটা কি দেখা যাচ্ছে? সবাই একটু বুঝেন, সবাই একটু বুঝেন, আসেন আমরা এনট্রপি এখান থেকেই বুঝে একদম পণ্ডিত হয়ে যাব, আমাদের এনট্রপি বুঝতে কোনো সমস্যা হবে না। এইটুকু অংশ দেখলে কি মনে হয় না যে এখানে অক্ষরগুলা সুগঠিত আকারে আছে? অক্ষরগুলা কি আছে? অক্ষরগুলা হচ্ছে সুগঠিত আকারে আছে, অক্ষরগুলা এখানে সুগঠিত,
অক্ষরগুলা এখানে সুগঠিত এবং স্পষ্ট। অক্ষরগুলো এখানে সুগঠিত এবং স্পষ্ট। কিন্তু আস্তে আস্তে যতই আপনি ধীরে ধীরে সামনের দিকে আগাইছেন, আপনি আসলে কি দেখতে পাচ্ছেন? আপনি আসলে দেখতে পাচ্ছেন এই অক্ষরগুলার যেই কালো ডটেড গুলা আছে, এই ডটেড গুলা হচ্ছে চারদিকে র্যান্ডম ছড়ায় ছিটায় চলে গেছে। তো এখানে এরা হচ্ছে অনেক বেশি পরিমাণে বিচ্ছিন্ন বা সুগঠিত নয়, বিচ্ছিন্ন এবং অস্পষ্ট। বিচ্ছিন্ন এবং কি অস্পষ্ট। তো এই যে সরি, এই যে আমরা দুইটা স্টেট দেখতে পাচ্ছি, গুড, একজন বলছে বিশৃঙ্খলা, ভেরি গুড, ভেরি গুড। এই যে আমরা দুইটা স্টেট দেখতে পাচ্ছি, যে একটা স্টেট হচ্ছে সুগঠিত এবং স্পষ্ট, তো এইটার ক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে এইটার এনট্রপি কম। এইটার কি, এইটার এনট্রপি হচ্ছে কম। আর অন্যদিকে যেইটা হচ্ছে বিচ্ছিন্ন বা স্ক্যাটার্ড, যেইটা হচ্ছে বিচ্ছিন্ন বা স্ক্যাটার্ড, সেইটাতে আমি কি বলতে পারবো? সেইটাতে আমি বলতে পারবো এইটার এনট্রপি হচ্ছে বেশি। তো এইখান থেকেই আপনার এনট্রপি সম্পর্কে, মানে এনট্রপির অনেকগুলা সংজ্ঞা হইতে পারে, এনট্রপির অনেকগুলা প্রকাশভঙ্গি হইতে পারে। আমি এখানে তোমাকে দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে বলি। একটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে থার্মোডিনামিক্স, তাপগতিবিদ্যা। একটা থার্মোডিনামিক্স বা তাপগতিবিদ্যা। তো অবভিয়াসলি আমরা তো পড়তেছি হচ্ছে তাপগতিবিদ্যা, আমাদের তো তাপগতিবিদ্যা জানাই উচিত। তো এই যে তাপগতিবিদ্যায় এনট্রপি দিয়ে কি বোঝানো হয়েছে? তাপগতিবিদ্যায় এনট্রপি দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে যে এখানে কোন সিস্টেমের পার্টিকেল গুলা সুগঠিত, কোন সিস্টেমের পার্টিকেল গুলা একটু কম সুগঠিত, অথবা কোন সিস্টেমের পার্টিকেল গুলা একদম বিচ্ছিন্ন। এইটার সবচাইতে ভালো উদাহরণ হচ্ছে বরফ, পানি এবং বাষ্প। বাষ্পের ক্ষেত্রে কি, বাষ্পের ক্ষেত্রে হচ্ছে এনট্রপি অনেক বেশি, কারণ বাষ্প হচ্ছে এরকম র্যান্ডম ছড়ায় ছিটায় থাকে। আর বরফের ক্ষেত্রে হচ্ছে এনট্রপি সবচাইতে কম, কারণ বরফের ক্ষেত্রে পানির অণুগুলো সব একটা জায়গায় স্ক্যাটার্ড হয়ে থাকে। তো এনট্রপি দিয়ে বা এনট্রপি টার্মটা দিয়ে আমরা আসলে থার্মোডিনামিক্সে বুঝি কোন সিস্টেমটা সুশৃঙ্খল আর কোন সিস্টেমটা বিশৃঙ্খল। কোন সিস্টেমটা সুশৃঙ্খল আর কোন সিস্টেমটা বিশৃঙ্খল, এটা আমরা কোত্থেকে বুঝি? এইটা আমরা বুঝি হচ্ছে এনট্রপি থেকে। তো এইটা আমরা থার্মোডিনামিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে বললে এনট্রপি মানে কি, এনট্রপি মানে হচ্ছে কোনো একটা সিস্টেম সুশৃঙ্খল না বিশৃঙ্খল। এটা হচ্ছে থার্মোডিনামিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে। এইটাই আমাদের জানা থাকলেই চলবে। তারপরে আরো একটা জিনিস আজকেই জানছি, তোদেরকে না জানায় পারতেছি না, সেইটা হচ্ছে আহ এটাকে কি বলে, কস, কি বলে কস, টয়েন দিয়ে, আবার টয়েন বলতে চাইছি, কয়েন দিয়ে টস করছস নাকি, হয়ে গেছে টস। যাই হোক বাদ, আপনারা তো টস করছেন, একটা কয়েন যখন উপরের দিকে মারবেন, এক পাশে আছে শাপলা আর এক পাশে আছে ব্রিজ, কথার কথা, বা এক পাশে আছে শাপলা এক পাশে আছে বাঘ। তো কোনটা পড়বে? সহজ বাংলা কথায় হেড বা টেল। এই হেড বা সায়েন্টিস্ট ড্রিমার আর একবার এই ধরনের অযৌক্তিক কমেন্ট করলে তোমাকে নগদে ক্লাস থেকে বের করে দিব, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম যে এই যে টসটা করতেছেন, টস হইলে হেড পড়ার সম্ভাবনা কত আর টেল পড়ার সম্ভাবনা কত? তো হেড আর টেল দুইটাই পড়ার সম্ভাবনা হচ্ছে 50-50। তো এখানে আমি বলতে পারি যে এখানে এনট্রপির পরিমাণ অনেক বেশি, কারণ এখানে এটাকে সম্ভাবনার বিপরীত শব্দটা কি, সম্ভাবনার বিপরীত শব্দ আরে আমি ভুলে গেলাম কেন, প্রবাবিলিটি বুঝায়। তাহলে এইখানে কি বলা যায়? ধুরো ছাই, মাঝে মধ্যে কি যে হয়, মাঝে মধ্যে কি যে হয় মাথায় আসে না, একটা শব্দ এত সুন্দর একটা বাংলা শব্দ সেইটা মাথাতেই আসছে না।
অনিশ্চয়তা, ধুর, প্রবাবিলিটি মানে সম্ভাব্যতা, অনিশ্চয়তা মানে আনসার্টেনটি, অনিশ্চয়তা, অনিশ্চয়তা। তো খেয়াল করো, একটা কয়েন তুমি যখন টস করতেছো, ওইটা 50% টাইম হেড হইতে পারে, 50% টাইম টেল হইতে পারে। তো এই যে 50-50 চান্স, এখানে দুইটারই অনিশ্চয়তার পরিমাণ বেশি, দুইটারই কি অনিশ্চয়তার পরিমাণ বেশি। তো এইখানে আমরা বলবো এন্ট্রপির পরিমাণ বেশি। অনিশ্চয়তা বেশি মানে কি? অনিশ্চয়তা বেশি মানে হচ্ছে এন্ট্রপি বেশি। এখন ধরো কথার কথা, তোমার কাছে একটা ডিফেক্টেড একটা কয়েন আছে, ঠিক আছে? এরকম ডিফেক্টেড কয়েন হয় না সচরাচর, বাট ধরে নিলাম একটা ডিফেক্টেড কয়েন আছে, যেটা দিয়ে টস করলে বারবারই হেড পড়ে, বা 10 বার মারলে 8-9 বার হেড পড়ে, এইটা ডিফেক্টেড। তো এই যে ডিফেক্টেড কয়েনটা, এই কয়েনটা দিয়ে তুমি যখন টস করবা, তখন তোমার হেড পড়ার প্রবাবিলিটি বেশি। তো এই জন্য এই কেসে এন্ট্রপির পরিমাণ কম। বুঝাইতে পারছি? অনিশ্চয়তা যদি অনেক বেশি হয়, অনিশ্চয়তা আমাদের লাগবে না, প্রবাবিলিটির এইসব ব্যাপার স্যাপার আমাদের ফিজিক্সের ভিতরে লাগতেছে না আপাতত, তারপরে জাস্ট আইডিয়াটা দিয়ে রাখতেছি। সেটা হচ্ছে অনিশ্চয়তা যখন বেশি হবে তখন এন্ট্রপি বেশি হবে, অনিশ্চয়তা যখন কম হবে নিশ্চিত অ্যান্সার জানা যাবে, বা অনিশ্চয়তার অপোজিট হচ্ছে প্রবাবিলিটি, প্রবাবিলিটি যত বেশি হবে এন্ট্রপি তত কম হবে। তো আলটিমেটলি এন্ট্রপি মানে দুইটা জিনিস, এক হচ্ছে ডিসঅর্ডারনেস, এন্ট্রপি মানে হচ্ছে মানে মেজারমেন্ট অফ ডিসঅর্ডারনেস, বিশৃঙ্খলার পরিমাপ, যে একটা সিস্টেমের অণুগুলা কতটা বিশৃঙ্খল, এটা হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ, ঠিক আছে? আর যদি ম্যাথের ক্ষেত্রে আমরা হিসাব করি, ম্যাথের ক্ষেত্রে এন্ট্রপি মানে কি? ম্যাথের ম্যাথের ক্ষেত্রে ইয়েস, আমরা টাইম পাইছি, লাভ ইউ। ম্যাথ হবেই না, ছাড়বই না ক্লাস, কি করবো আমি দেখবো, দেখবো দেখবো আমি দেখবো, আমি দেখবো লাইভ ক্লাসের মাঝখানে কি করো তুমি, আমি দেখবো খালি। আমি জানি না এগুলা, এগুলো আমি কিচ্ছু জানি না, আমি চিনি না তোমাকে, আই ডোন্ট নো ইউ। তো এইখানে খেয়াল করেন, এই পাশে দেওয়া আছে হচ্ছে বরফ। তো বরফের ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে এটা সুগঠিত, তো এইখানটায় এন্ট্রপি থাকে হচ্ছে কম। আর ওই পাশে আমরা কি দেখতে পাচ্ছি? ওই পাশে আমরা দেখতে পাচ্ছি আগুন ধরে গেছে, লাভা টাভা তৈরি হয়েছে, গ্যাস ট্যাস তৈরি হয়েছে। তো এইখানে হয়ে গেছে হচ্ছে, লিখবো কোন কালিতে, কোন কালিতে কোনো কালিতে লিখলে এখানে দেখা যাবে না। তো এই জায়গায় কি ঘটতেছে? এই জায়গায় বেসিক্যালি হচ্ছে গ্যাস বা তরল। তো এইখানে হচ্ছে এন্ট্রপির পরিমাণ বেশি। এইখানে কি? এইখানে হচ্ছে এন্ট্রপির পরিমাণ বেশি। বিশৃঙ্খলা যেখানে বেশি সেখানেই এন্ট্রপির পরিমাণ বেশি থাকে। আচ্ছা, এখানে একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাকে বুঝাই দেওয়া হয়েছে এন্ট্রপি কি জিনিস, এটা তোমাকে এখানে মানে সহজ বাংলায় ইংলিশে লিখে দেওয়া আছে, পরের পেজে গেলে বাংলায় লিখে দেওয়া আছে। এন্ট্রপি বলতে আমরা আসলে কি বুঝাই? এন্ট্রপি ইজ দ্য মেজার অফ ডিসঅর্ডার অফ এ সিস্টেম। ডিসঅর্ডার, ডিসঅর্ডার মানে কি? ডিসঅর্ডার মানে হচ্ছে বিশৃঙ্খলা। ডিসঅর্ডার অফ এ সিস্টেম অর এনার্জি আনএভেইলেবল টু ওয়ার্ক। এইটা একটা লাইন যেটার কথা আমি এখনো পর্যন্ত তোদেরকে বলি নাই, সেটা হচ্ছে এনার্জি আনএভেইলেবল টু ডু ওয়ার্ক। এটা যদি আর কি মডার্ন ফিজিক্স নিয়ে বা এন্ট্রপি নিয়ে, থার্মোডাইনামিক্স নিয়ে সামনে পড়ালেখা করা হয়, মোটামুটি এইটা রিলেটেড কথাবার্তাই আমরা আসলে বেশি পড়বো। এনার্জি আনএভেইলেবল টু ওয়ার্ক, এইটার মানে কি? মানে হচ্ছে শক্তির তুমি এখানে দাঁড়ায় আছো কেন? তুমি যাও এখান থেকে, তুমি এখান থেকে যাও। আরে মাত্র 17 বাজে, অনেকক্ষণ সময় আছে, 9টা পর্যন্ত পড়াবো আজকে। ঠিক, হ্যাঁ হ্যাঁ জানাবা, 15 মিনিট, 15 মিনিট। এনার্জি আনএভেলেবল টু ওয়ার্ক মানে কি? এন্ট্রপি মানে, এন্ট্রপির আরেকটা পরিচয় এরকম হইতে পারে, এন্ট্রপির আরেকটা পরিচয় এরকম হইতে পারে, শক্তির এমন একটা ভার্সন, শক্তির এমন একটা ভার্সন যেটাকে, শক্তির এমন একটা ভার্সন যেটাকে কাজে বা অন্য শক্তিতে, কাজে বা অন্য শক্তিতে
রূপান্তর করা যায় না, কাজে বা অন্য শক্তিতে রূপান্তর করা যায় না। এইটা হচ্ছে এন্ট্রপির আরেকটা পরিচয়। এটা হচ্ছে এন্ট্রপির আরেকটা পরিচয়, যে শক্তির এমন একটা ভার্সন যেটাকে কাজে বা অন্য কোনো শক্তিতে রূপান্তর করা যায় না। আমরা তো জানি যে শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়, জানি না এটা আমরা, শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তো আমি আপনাকে জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দেই, এক্সাম্পলটা 100 কারেক্ট না, বাট তারপরেও আপনি ফিল করতে পারবেন, আইডিয়াটা অন্তত হবে। আপনাকে কি বলছে? আপনাকে বলছে শক্তির এমন একটা ভার্সন যেটাকে কাজে রূপান্তর করা যায় না, কাজে বা অন্য শক্তিতে রূপান্তর করা যায় না। চিন্তা করেন যে আপনি এক পাতিল পানি গরম করছেন, চুলার উপরে রেখে এক পাতিল পানি আপনি গরম করছেন। কথা শুনো, তো এই যে পানিটা আছে, এই পানিটা কি করছে? পানিটা তাপ শক্তি শোষণ করছে। পানিটা কি করছে? পানিটা হচ্ছে তাপ শক্তি শোষণ করছে। খুব ভালো কথা, পানি তাপ শক্তি শোষণ করছে, পানি গরম হইছে। তো এই পানিটাকে আপনি কি করছেন? এই পানিটাকে আপনি হচ্ছে রাখছেন চুলার পাশে বা নিচে নামায় সাইডে কোনো একটা জায়গায় রাখছেন। তো এই যে পানিটা আছে, এই পানিটা কি করবে? গরম পানি সে আস্তে আস্তে পরিবেশের মধ্যে তাপ শক্তি ছাড়তে থাকবে। আস্তে আস্তে পরিবেশের মধ্যে কি করবে? তাপ শক্তি ছাড়তে থাকবে। তাপ শক্তি ছাড়তে ছাড়তে এমন একটা সিচুয়েশন হবে যখন এই পানির তাপমাত্রা রুম টেম্পারেচারে পৌঁছায় যাবে, কক্ষ তাপমাত্রায় পৌঁছায় যাবে। তাহলে এই পানিটা যখন চুলার উপর দিছিলাম, পানিটা যেই তাপ শক্তি শোষণ করছিল, সেই তাপ শক্তি পানিটা এখন কোথায় ছেড়ে দিছে? পানিটা এখন ছেড়ে দিছে পরিবেশে। পানিটা কোথায় ছেড়ে দিছে? পরিবেশে ছেড়ে দিছে। তুমি চিন্তা করো, এই যে পরিবেশে চলে যাওয়া তাপ শক্তিটা আছে, এই তাপ শক্তিটাকে তুমি কি কোনোভাবে ধরে এনে অন্য কোনো শক্তিতে রূপান্তর করতে পারতেছো? চিন্তা করো, এক পাতিল পানি গরম করছিলাম, সেটা যখন ফুটছে, গরম হয়েছে, সেটাকে আমি চুলার থেকে নামায় নিচে পাড়ে রেখে দিছি, সাইডে রেখে দিছি। এই পানিটা ধীরে ধীরে তাপ শক্তি বর্জন করছে। এই বর্জিত তাপ শক্তি কই গেছে? এই বর্জিত তাপ শক্তি চলে গেছে 15 মিনিট। এই বর্জিত তাপ শক্তি চলে গেছে পরিবেশে বা বাইরে। তো এই যে তাপ শক্তি পরিবেশে চলে গেছে, এই তাপ শক্তিকে আমরা ধরে এনে অন্য কোনো ভাবে অন্য কোনো শক্তিতে বা কাজে রূপান্তর করতে পারি না, আমরা অক্ষম এই কাজটা করার জন্য। তো এই যে শক্তি রূপান্তরের অক্ষমতা, এইটাকেও এন্ট্রপি বলা হয়। একজন একটা বলছে না, শক্তির নিত্যতা সূত্র মিথ্যা না, শক্তির নিত্যতা সূত্র অবশ্যই ঠিক আছে, বাট এইটা একটা ডিফারেন্ট কেস আর কি। তো যেটা বলতেছিলাম যে এন্ট্রপি বলতে শক্তির এমন একটা চেহারা, এই যে সাদিদা তানজুর জিজ্ঞেস করতেছিল বারবার এন্ট্রপি কি একটা শক্তি কিনা। হ্যাঁ, বলা যায় এন্ট্রপি হচ্ছে শক্তির এমন একটা ভার্সন বা এমন একটা রূপ, এমন একটা ফর্ম, যেই রূপ থেকে অন্য কোনো রূপে কনভার্ট করা পসিবল না। এন্ট্রপি বলতে শক্তির এমন একটা রূপ বুঝায় যেই রূপ থেকে অন্য কোনো রূপে আর কনভার্ট করা বুঝায় না, রাইট? অন্য কোনো রূপে কনভার্ট করা যায় না। আচ্ছা, এখানে যেটা দেখানো হয়েছে এটা খুব সিম্পল কথা, সলিড থেকে লিকুইডে গেলে এন্ট্রপি বাড়বে, যখন সলিড থেকে লিকুইডে যাবে তখন এন্ট্রপি বাড়বে, আবার লিকুইড থেকে যখন গ্যাসে যাবে এন্ট্রপি বাড়বে, আবার গ্যাস থেকে লিকুইডে আসলে এন্ট্রপি কমবে, লিকুইড থেকে সলিডে আসলে এন্ট্রপি বাড়বে। সহজ কথায় মনে রাখেন, বিশৃঙ্খলা বাড়লে এন্ট্রপি বাড়ে, বিশৃঙ্খলা বাড়লে এন্ট্রপি বাড়ে, বিশৃঙ্খলা কমলে এন্ট্রপি কমে। বিশৃঙ্খলা বাড়লে এন্ট্রপি বাড়বে, বিশৃঙ্খলা কমলে এন্ট্রপি কমবে। সহজ কথা। বর্জিত তাপশক্তি বদ্ধ জায়গায় রেখে তাপ দিলে রূপান্তরিত করা ওরকম ক্রিটিক্যাল মেবি থার্মোডাইনামিক্স এর নর্মাল হিসাবে ওই ঘটনাটা ঘটে না। আচ্ছা, আসি আমরা সামনে আগাই, বাট স্টিল ইটস এ গুড চিন্তা। রিজু তালুকদার, ভালো চিন্তা করছিস। ওকে, চলে আসি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপগতীয় চলরাশি বা তাপীয় ধর্ম স্থির থাকে, এটা খুব ভুংচুং কথা কইছে। কোন একটি যন্ত্রের তাপমাত্রার সাপেক্ষে গৃহীত বা বর্জিত তাপের হারের পরিবর্তনের হার এন্ট্রপি পরিবর্তন করা হয়। এই পুরা জায়গায় এন্ট্রপির কোনো সংজ্ঞা দেওয়া নাই।
এই পুরা জায়গায় এনট্রপির সংজ্ঞা দেয়া নাই, মানে বুঝ এর পুরো জায়গার মধ্যে এনট্রপির কোনো সংজ্ঞা দেওয়া নাই, বরং তোকে এখানে যে জিনিসটা দিয়ে দেওয়া আছে, তোকে এখানে যে জিনিসটা দিয়ে দেওয়া আছে এইটা কি, এইটা হচ্ছে এনট্রপির পরিবর্তন। এটা কি জিনিস বাবা? এইটা হচ্ছে এনট্রপির পরিবর্তন। যে কোনো একটা সিস্টেম যদি কি করে, কোনো একটা সিস্টেম যদি টি তাপমাত্রায় ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে, ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে, তাহলে সেই সিস্টেমের এনট্রপির পরিবর্তন কত হবে? সেই সিস্টেমের এনট্রপির পরিবর্তন হবে ডিকিউ বাই টি। সেই সিস্টেমের এনট্রপির পরিবর্তন কি হবে? ডিকিউ বাই টি। এখন আমরা কি জানি? রাইসুল বোধহয় 4 নাম্বার, মানে আমি আজকে এখানে 4 জনের দেখা পাইছি। ও, তুমি অন্য কাজে আসছো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা যেটা জানি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ সমান কত? ডিকিউ সমান হচ্ছে 0। সুতরাং ডিএস সমান কি আসবে? ডিএস সমান আসবে 0 বাই টি, দ্যাট মিনস হচ্ছে 0। তার মানে এখান থেকে আমি মনে রাখবো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির কোনো পরিবর্তন হয় না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয় না? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির কোনো পরিবর্তন হয় না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি ফিক্স থাকে। তো এদূর পর্যন্ত কথাবার্তা বুঝতে পারছি। এই হচ্ছে এনট্রপির পরিবর্তনের বেসিক সূত্র। আমাদের ছোট ছোট আর দুইটা কেস আছে। এনট্রপি পদার্থের অবস্থার পরিবর্তন করে না, এনট্রপি পদার্থের অবস্থার পরিবর্তন করে না। আচ্ছা, তো আমরা চলে আসি হচ্ছে কেস নাম্বার 1। কেস নাম্বার 1 কি? কেস নাম্বার 1 হচ্ছে তাপমাত্রা একই থাকবে, পদার্থের অবস্থার পরিবর্তন ঘটবে। তাপমাত্রা একই থাকবে, কিন্তু কি হবে? তাপমাত্রা একই রেখে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটবে। তো এই কেস যদি হয়, তখন এনট্রপির পরিবর্তন ডিএস সমান সমান কি? ডিএস সমান সমান হচ্ছে ডিকিউ বাই টি। এখন আমাকে একটু বলেন পদার্থের অবস্থার পরিবর্তনটাকে কোন তাপ শক্তি ঘটায়? পদার্থের অবস্থার পরিবর্তন কোন তাপ শক্তির জন্য ঘটে? পদার্থের অবস্থার পরিবর্তন কোন তাপ শক্তির জন্য ঘটে? আমরা সুপ্ত তাপের নাম শুনছি নিশ্চয়ই, লেটেন্ট হিট বা সুপ্ত তাপ। তাহলে এই জায়গায় আমি কি বলতে পারবো? এই জায়গায় আমি বলতে পারবো ডি কিউ সমান সমান হচ্ছে এম ইন্টু এল ডিভাইডেড বাই টি। এই হচ্ছে স্থির তাপমাত্রায় এনট্রপির পরিবর্তন। এটা কি? এটা হচ্ছে স্থির তাপমাত্রায় এনট্রপির পরিবর্তন, যেখানে লেটেন্ট হিট সুপ্ত তাপ দিয়ে কি, সুপ্ত তাপটা আমরা বুঝাচ্ছি হচ্ছে এল দিয়ে। সুপ্ত তাপটা আমরা কি দিয়ে বুঝাচ্ছি? সুপ্ত তাপ বুঝাচ্ছি হচ্ছে এল দিয়ে। যদি গলন হয়, আপনাকে যদি বলে বরফ গলে পানি হয়েছে, তো গলন হইলে আমরা লিখব লেটেন্ট হিট অফ ফিউশন সমান সমান হচ্ছে 336,000 জুল পার কেজি। এটা হচ্ছে গলনের ক্ষেত্রে। আর আপনাকে যদি বলে যে বাষ্পীভবন হইছে, 100 ডিগ্রি সেলসিয়াসের পানি 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প হয়ে গেছে, তাহলে এল ভি সমান সমান কি হবে? এল ভি সমান সমান হবে 2268,000 জুল পার কেজি। এইটা হচ্ছে স্থির তাপমাত্রায় এনট্রপির পরিবর্তন। এটা হচ্ছে স্থির তাপমাত্রায় এনট্রপির পরিবর্তন। আমি সরি, আমি তোমাদের ডিএস হবে না। ও হ্যাঁ হ্যাঁ, ডিএস হবে। মাই ব্যাড। এখানে আমি ডিকিউ লিখছি কেন? এখানে ডিএস হবে, অবশ্যই ডিএস হবে। কে ঠিক করায় দিল আমাকে জানি, কে জানি আমাকে ডিএস হবে ঠিক করায় দিল। ডিএস, অবভিয়াসলি ডিএস হবে। কি যে হয়, মনের ভুলে কি যে করে ফেলি বলা মুশকিল। ক্লাস 10-এ ভাবছিলাম ওখানে শক্তির বিনাশ হয়,
ফ্যানের বাতাসের গতিশক্তি কি এন্ট্রপি? না, বেসিক্যালি ওখানে তো আহ বৈদ্যুতিক শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়েছে, তো ওই যান্ত্রিক শক্তিটা পরে বাতাসকে ধাক্কা দিছে, ওখানে তো শক্তির রূপান্তর হয়েছে। আবার সূর্যে শক্তির সৃষ্টি হয়, সূর্যে নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে, হাইড্রোজেন থেকে হিলিয়ামে কনভার্ট হচ্ছে। তো হাইড্রোজেন থেকে হিলিয়ামে কনভার্ট হইলে ওখানে বেসিক্যালি নিউক্লিয়ার এনার্জি, ফিউশন বিক্রিয়ায় প্রচুর নিউক্লিয়ার এনার্জি বাইর হয়। ঠিক আছে, এই যে হ্যাঁ, তমাল ভালো কথা বলছে, যে তমাল বলছে যে ছেলেরা কলেজে গেলে বিশৃঙ্খলা বাড়ে। ঠিক আছে, তমাল, তমাল খুব ভালো ছেলে, তমাল ইজ এ গুড বয়, বি লাইক তমাল। তমাল বলেছে ছেলেরা কলেজে গেলে বিশৃঙ্খলা করে, তার মানে এন্ট্রপি বাড়ে। এরকম জীবন ঘনিষ্ঠ উদাহরণ আমি আর দেখতে পাই না কোথাও। এলএফ এর মানে আরেকটা জিরো হবে, তোমার বাড়ি থেকে আসবে আরেকটা জিরো, 33600। ঠিক লিখছি, কানের গোড়ায় দেবো একদম, উল্টাপাল্টা কথা বললে একদম দেবো মায়ের। এলএফ এর জায়গায় আরেকটা জিরো হবে, মানে একটা কোয়েশ্চেন মার্কও তো দিতে পারতো, যে ভাই ওখানে কি আরেকটা জিরো হবে, ওখানে না, ওখানে একটা জিরো হবে, ফুল স্টপ, আরেকটা জিরো হবে, ও ফুল স্টপ, আরেকটা জিরো হবে, মায়ের খাবি একদম। ও মাহমুদুল্লাহ চলে আসছে, ঠিক আছে, তোমাদের কথায় যুক্তি আছে। ওকে ফাইন, এটা হচ্ছে কেস নাম্বার 1। এবার চলে আসি হচ্ছে মিষ্টি করে, মিষ্টি করে কেস নাম্বার 2। কেস নাম্বার 2 তে কি হবে? কেস নাম্বার 2 তে অবস্থা একই থাকবে, অবস্থা একই থাকবে, অবস্থা একই রেখে কি হবে? অবস্থা একই রেখে তাপমাত্রার পরিবর্তন ঘটবে। অবস্থা একই রেখে কি ঘটবে? অবস্থা একই রেখে তাপমাত্রার পরিবর্তন ঘটবে। তো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ডিএস ইকুয়ালস টু হচ্ছে ডি কিউ ডিভাইডেড বাই টি, বা এইখান থেকে ডিএস সমান কি লিখা যাবে? ডিএস সমান লিখা যাবে হচ্ছে, এখানে ডি কিউর জায়গায় কি লিখতে হবে? ডি কিউর জায়গায় লিখতে হবে এম এস ডেলটি না লিখে ডিটি লিখি, এম এস ডিটি ডিভাইডেড বাই হচ্ছে টি। এখানে এম এস ডিটি কই থেকে লিখছি? আমরা কিউ সমান জানি না সারা জীবন এম এস ডেল থিটা, তো এই কিউ সমান এম এস ডেল থিটাকে লিখছি ডি কিউ সমান সমান হচ্ছে এম এস ডিটি, একই জিনিস, এই দুইটা একই জিনিস বুঝায়। তো এখান থেকে ডিকিউ সমান কি পাইলাম? ডিকিউ সমান পাইলাম এম এস ডিটি। সুতরাং এন্ট্রপির পরিবর্তন, এখন টেম্পারেচার তো দুইটা, একটা হচ্ছে T1, একটা হচ্ছে T2, কারণ তাপমাত্রার পরিবর্তন হয়েছে। T1 থেকে কোথায় গেছে? T1 থেকে তাপমাত্রা গেছে হচ্ছে T2 তে। ঠিক আছে, T1 থেকে তাপমাত্রা T2 তে গেছে, এই হচ্ছে সিনারিও। সুতরাং এন্ট্রপির পরিবর্তন ডিএস ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো? ডিএস ইকুয়ালস আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ এম এস ডিটি ডিভাইডেড বাই টি, লিমিট লিখবো T1 থেকে T2 পর্যন্ত। এখানে কেউ এস লিখার কথা চিন্তা করো না, যে ইন্টিগ্রেশন করছি তাই এস হবে, এস হবে না। আমরা কোন সিস্টেমের এন্ট্রপি মাপতে পারি না, এটা মনে রাখেন। দেখেন আমি শুরু থেকে লিখে আসছি, এন্ট্রপির পরিবর্তন কি লিখছি? এন্ট্রপির পরিবর্তন, পরের পেজ এন্ট্রপির পরিবর্তন, পরের পেজ এন্ট্রপির পরিবর্তন, এর পরের পেজ এন্ট্রপির পরিবর্তন। আমরা এন্ট্রপির পরিবর্তন বাইর করতে পারি, এন্ট্রপি বাইর করতে পারি না, এন্ট্রপি বের করা যায় না। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে আমরা লিখতে পারবো বা ডিএস ইকুয়ালস টু কি? ডিএস ইকুয়ালস টু হচ্ছে এম আর এস বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন অফ T1 থেকে T2, এই জায়গায় লিখবো ডিটি ডিভাইডেড বাই টি, বা এইখান থেকে লিখবো ডিএস ইকুয়ালস টু হচ্ছে এম এস ইন্টু এলএন টি, এম এস এলএন টি। লিমিট লিখবো হচ্ছে T1 থেকে T2 পর্যন্ত, লিমিট হবে হচ্ছে T1 থেকে T2 পর্যন্ত। তাইলে এবার এইখানে চলে আসি, এইখানে যদি চলে আসি আমরা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে বা ডিএস সমান সমান কি? ডিএস সমান সমান হচ্ছে এম এস এলএন T2 মাইনাস এলএন T1, বা এইখান থেকে লেখা যাবে, সূত্র দাঁড়ায় গেছে ডিএস সমান সমান হচ্ছে এম এস এলএন T2 ডিভাইডেড বাই T1।
ms/ln/T2 ডিভাইডেড বাই T1, এই হচ্ছে এন্ট্রপির পরিবর্তনের আরেকটি সূত্র। এই হচ্ছে একটা সূত্র। এইটা কোন কেসের জন্য? এইটা হচ্ছে কেস নাম্বার 2 এর জন্য, যখন পদার্থের অবস্থা একই থাকবে, তাপমাত্রার পরিবর্তন হবে। ডিএস সমান হচ্ছে ms/ln/T2/T1। না, ইন্টিগ্রেশন করলেও এটা ডিএসই থাকবে, এস হবে না। ইন্টিগ্রেশন করলেও এটা এস হবে না, কারণ আমরা মোট এন্ট্রপির মান বাইর করতে পারি না, আমরা সবসময় এন্ট্রপির পরিবর্তন বের করতে পারি। এই জন্য আমরা ডিএস দিয়ে লিখবো সবসময়। এই জন্য আমরা সবসময় ডিএস দিয়ে লিখবো। আমাদের লেকচার নোট দেওয়া হয় না কেন? এই ওরা অ্যানোটেড পিডিএফ পায় না? মানে লেকচার নোটটা কি জিনিস? লেকচার নোটটা কি জিনিস বাবা? ওইটা ইন্টিগ্রেশন করার কিছু নাই আসলে। ডিএস কে তোর আলাদা করে ইন্টিগ্রেশন করার কিছু নাই। ডিএস কে মানে ইন্টিগ্রেশন করলেও এই ডিএস আসলে ডিএসই থাকবে। ইন্টিগ্রেশন করলেও ডিএস এবং ডিএসই থাকবে। হ্যাঁ, এখানে তিনটা জিনিস মনে রাখেন আপনারা। কি কি মনে রাখবেন? পানির জন্য আপেক্ষিক তাপ এস এর ভ্যালু হচ্ছে 4200 জুল পার কেজি কেলভিন। বরফের জন্য আপেক্ষিক তাপ হচ্ছে 2100 জুল পার কেজি কেলভিন। এবং আরেকটা কি আছে? বাষ্পর জন্য হচ্ছে এস ইকুয়ালস টু হচ্ছে 2000 জুল পার কেজি কেলভিন। সোনার বাংলাদেশ। ওকে, হ্যাঁ, আল হোসেন আপনার কমেন্ট দেখা যায় বস, আপনার কমেন্ট দেখা যায়। ঠিক আছে, ওকে ফাইন, বুঝতে পারছেন। তো এই হচ্ছে দুইটা কেস। চলেন আমরা এক দুইটা ম্যাথ দেখে ফেলি। এগুলো হচ্ছে কার্নো ইঞ্জিনের ম্যাথ। এখানে কিছু সূত্র দেওয়া হয়েছে, এগুলো একটু দেখে নিয়েন। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে, এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, এগুলো আমরা দেখছি। আচ্ছা, চলে আসি। চলেন চট জলদি আমরা একটা ম্যাথ করে ফেলি। আসেন আমরা একটা ম্যাথ করে ফেলি। কি লিখছে এখানে? 0°C তাপমাত্রার 3 কেজি বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করলে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। এত সহজ একটা জিনিস এখানে দিয়ে দিতে। তো আপনাকে কি দিয়ে দেওয়া আছে? 0°C বরফ দিয়ে দেওয়া আছে। এইটাকে কোথায় নিতে বলছে? 0°C পানিতে নিতে বলছে। তো এটা দুনিয়ার সবচেয়ে সহজ এন্ট্রপির ম্যাথ হইতে পারে। এর চেয়ে সহজ কোনো ম্যাথ আপনি কোনো জায়গায় দেখবেন না। তো এই যে 0°C বরফ 0° পানিতে নিতে বলছে, এটার জন্য আপনার কি করতে হবে? এটার জন্য আপনি যেটা করবেন, লিখবেন এন্ট্রপির পরিবর্তন। ডিএস সমান সমান হচ্ছে ডি কিউ ডিভাইডেড বাই হচ্ছে টি। ডি কিউ সমান কি আসবে? ডি কিউ সমান আসবে এম ইন্টু এল এফ ডিভাইডেড বাই হচ্ছে টি। এম এর মান কত? কত কেজি বরফ? 3 কেজি বরফ। তাহলে 3 × এলএফ এর মান কত? এলএফ এর মান হচ্ছে 336,000 ডিভাইডেড বাই টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে 273। এন্ট্রপির একক হচ্ছে জুল পার কেলভিন। এন্ট্রপির একক হচ্ছে জুল পার কেলভিন। সো আমরা হিসাবটা করে ফেলি। 3 × 336,000 ডিভাইডেড বাই 273 করলে আসে হচ্ছে 3.69 ইন্টু 10 কিউব জুল পার কেলভিন। অ্যান্সার 3956। জিয়ন লামিয়া ছুটি, আল্লাহ হাফেজ, বাই বাই, ছুটি, যাও যাও যাও, চলে যাও, কষ্ট করতে হবে না, এত কষ্ট করার দরকার নেই। ঠিক আছে, ওকে। সামনে আগাই। বড় সড়ো একটা ম্যাথ দেখা যাচ্ছে, বিশাল বড় একটা ম্যাথ আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। তো কি বলছে আসো, এখান থেকে একটু আমরা আলোচনা সমালোচনা গবেষণা করে অঙ্কটা সলভ করার একটা চেষ্টা করি। আমাকে এখানে বলছে -10°C তাপমাত্রার 5 কেজি বরফকে খাইছে রে 105°C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন কত? বরফ গলনের সুপ্ততাপ দেওয়া আছে, পানির বাষ্পীভবনের সুপ্ততাপ দেওয়া আছে, বরফের আপেক্ষিক তাপ দেওয়া আছে, বাষ্পের আপেক্ষিক তাপ দেওয়া আছে। ল হালুয়া
কথা হচ্ছে এই ওকে খেয়াল করেন, মানে ধাপগুলা চিন্তা করেন, মানে এন্ট্রপির পরিবর্তন সর্বোচ্চ হইতে পারে 5টা ধাপে। এন্ট্রপির পরিবর্তন সর্বোচ্চ হইতে পারে কয়টা ধাপে? 5টা ধাপে। এখানে 5টা ধাপই দিয়ে দেওয়া আছে, 5টা ধাপই দিয়ে দেওয়া আছে। খেয়াল করেন, আমি একটু এইভাবে লিখি, তাইলে এক পৃষ্ঠার মধ্যে আটানো যাবে। সবাই একটু দেখেন, -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ, -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ কোথায় যাবে? 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে যাবে। এইটা হচ্ছে 1 নাম্বার ধাপ। এইটা হচ্ছে 1 নাম্বার ধাপ। তাও এভাবে আমি 5টা ধাপ লিখতে পারবো কিনা। আচ্ছা, আসি এরপরে। 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ কি করবে? 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে চলে যাবে। এই হচ্ছে 2 নাম্বার ধাপ। এই হচ্ছে 2 নাম্বার ধাপ। আচ্ছা, 3 নাম্বার ধাপে আসি। 0 ডিগ্রি সেলসিয়াসের পানি চলে যাবে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে। এই হচ্ছে 3 নাম্বার ধাপ। এই হচ্ছে আমার এন্ট্রপির পরিবর্তনের 3 নাম্বার ধাপ। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি ঘটবে? এই 100 ডিগ্রি সেলসিয়াসের পানি, 100 ডিগ্রি সেলসিয়াসের পানি যাবে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পতে। 100 ডিগ্রি সেলসিয়াসের পানি কই যাবে? 100 ডিগ্রি সেলসিয়াসের পানি যাবে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পতে। এবং এর পরে যেটা হবে, লাস্ট ধাপে গেলে কি হবে? লাস্ট ধাপে গেলে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প, এইটা কই যাবে? এইটা যাবে হচ্ছে 105 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে। তো এন্ট্রপির পরিবর্তন মোট কয় ধাপে হবে? এন্ট্রপির পরিবর্তন হবে মোট 5 ধাপে। তাহলে এইটার জন্য এন্ট্রপির পরিবর্তন নাম দেন DS1। DS1 সমান সমান কি আসবে? DS1 সমান সমান আসবে তাপমাত্রার পরিবর্তন হয়েছে। তাহলে তাপমাত্রার পরিবর্তন হইলে আমরা লিখব MS T2 ডিভাইডেড বাই T1। দ্যাট মিনস এইখান থেকে কি লিখতে পারবো? এইখান থেকে লিখতে পারবো এম এর মান কত? 5, এস এর মান কত? বরফ 2100 ইন্টু এলএন। এলএন কোথা থেকে কোথায় আসছে? 273 হচ্ছে এখানে, 273 উপরে ডিভাইডেড বাই নিচে কত? নিচে হচ্ছে 263। তো এইখান থেকে একটা ক্যালকুলেশন করলে এখান থেকে DS1 এর মান বের হবে। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে DS2। দ্বিতীয় ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন, বরফ থেকে পানি হয়ে গেছে, বরফ থেকে পানি হয়ে গেছে। তাইলে আমাকে দেখা যাচ্ছে না যদিও, কি করব? বরফ থেকে পানি হয়ে গেছে, তাইলে এখানে কি হয়েছে? তার অবস্থার পরিবর্তন ঘটছে। তাইলে এখানে আমি কি লিখবো? MLF, MLF ডিভাইডেড বাই লিখবো হচ্ছে T2। তাহলে এই জায়গায় MLF এর ঘরে কি লিখা যাবে? MLF এর ঘরে লিখা যাবে 5 ইন্টু 336,000 ডিভাইডেড বাই T2 মানে কত? T2 মানে 273 থাকলো। চলে আসি 3 নাম্বার ধাপ। 3 নাম্বার ধাপে কি হবে? DS2 সরি DS3। এই DS3 সমান কি হবে? তাপমাত্রার পরিবর্তন হয়েছে। তাইলে এখানে লিখবো MS ln T3 ডিভাইডেড বাই T2, MS ln T3 ডিভাইডেড বাই T2। তার মানে এইখানে কি লিখা যাবে? এইখানে লিখা যাবে এম এর মান কত? 5, এস এর মান কত? পানি। তাহলে 4200 ইন্টু ln T3 এর মান কত? T3 এর মান হচ্ছে 373 ডিভাইডেড বাই T2 এর মান 273। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে 4 নাম্বার ধাপ। 4 নাম্বার ধাপে এন্ট্রপির পরিবর্তন DS4 সমান সমান কি হবে? খেয়াল করেন, পানি থেকে বাষ্প হইছে, টেম্পারেচার একই আছে, 100 ডিগ্রি ছিল, 100 ডিগ্রি আছে। 100 তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে অবস্থার। তাহলে আমি লিখবো MLV ডিভাইডেড বাই T3 সমান সমান লিখবো 5 ইন্টু 2268000 ডিভাইডেড বাই T3 এর মান কত? T3 এর মান হচ্ছে 373। লাস্ট ধাপ, লাস্ট ধাপ এখানে আসবে হচ্ছে DS5। DS5, এই DS5 সমান কি লিখা যাবে? MS ln T4 ডিভাইডেড বাই T3। দ্যাট মিনস এইখান থেকে লিখা যাবে এম এর মান কত? 5,
ইন্টু 2000 বাষ্প ইন্টু এলএন, ওখানে কত বানাইতে বলছে? বানাইতে বলছে 105 ডিগ্রির বাষ্প, তাহলে 373 আর 5 378। দ্যাট মিনস এই সরি এটা দরকার নাই, এম এস এলএন 378 ডিভাইডেড বাই 373। তো আপনাকে যদি মোট এন্ট্রপির পরিবর্তন বের করতে বলে, মোট ডিএস সমান সমান আসবে DS1 প্লাস DS2 প্লাস DS3 প্লাস DS4 প্লাস DS5। পাঁচটা এন্ট্রপির পরিবর্তন যোগ করে দিবেন, যোগ বিয়োগ গুণ ভাগ শেষে যা আসবে সেইটাই আপনার অ্যান্সার। মান বাইর করি নাই, অনেকেই মান বাইর করতেছেন, তো আমি আর মান বাইর করার দিকে গেলাম না। সিম্পল ক্যালকুলেশন, প্রতিটা ধাপের মান লিখে দিছি। এরকম এক লাইনে আমি মেলা দিন অনেক কিছু লিখি নাই, মানে সচরাচর আমার হাতের লেখার সাইজ একটু বড়ই হয়ে যায়, তো এক পৃষ্ঠায় এত কিছু লেখা হয়ে ওঠে না, বাট এবার লিখলাম। আমরা করব ভাই, ও লিখতে চাইছে আমরা করব ভাই। DS3 বুঝি নাই, ডিএস থ্রিতে কি হয়েছে? 0 ডিগ্রি সেলসিয়াসের পানি। DS3তে কি হয়েছে বাবু, একটু খেয়াল করো। DS3তে যেটা হয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াসের পানি ছিল, এই 0 ডিগ্রি সেলসিয়াসের পানি 100 ডিগ্রি সেলসিয়াসের পানি হয়েছে। তাইলে MS ln T3/T2, এম এর মান 5, পানির আপেক্ষিক তাপ 4200, T3 মানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, তো 100 ডিগ্রি সেলসিয়াসকে লিখছি 373, আর T2 মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, ওইটাকে লিখছি হচ্ছে 273। এই হচ্ছে 3 নাম্বার ধাপ। টেম্পারেচারের পরিবর্তন হয়েছে, হ্যাঁ মানে দেখা গেছে তো টেম্পারেচারের পরিবর্তন হয়েছে, দেখা গেছে। ঠিক আছে, ওকে বাচ্চা লোক, দ্যাটস অল। মোটামুটি আমরা তাপগতিবিদ্যা অনেকদিন ধরে পড়তেছি, আমরা চাইছি ঠিকঠাক মতো পড়ে শেষ করতে, আমরা রাশ করতে চাই নাই, তাড়াহুড়া করতে চাই নাই। তো এরপরে আমাদের তাপগতিবিদ্যার আরো 3টা ক্লাস আছে, এবং সুখের কথা হচ্ছে আমি যেচে পড়ে একটা ক্লাস নিছি, মানে আপনাদের ক্লাস দেওয়ার কোনো অপশন ছিল না, আমি 2টা এক্সট্রা ক্লাস নিতে চাইছি। তো এই 2টা এক্সট্রা ক্লাসের একটা শুক্রবারে আসছে, তো মানে আমাকে আসতে হবে আর কি, শুক্রবার এসে আপনাদের ক্লাসটা নিতে হবে। স্যার চলে আসছেন ক্লাস নাকি এখানে? স্যার জয় বাংলা স্যার, দেরি করে দিলাম তো স্যার। এই তহিদ শাওন স্যার চলে আসছে, আপনাদের ক্লাস নিবে এখন 26। ওদের সাথে ক্লাস কয়টায়? 15টায় না 9? ওদের সাথে নিয়ে আসছে। ও 5টায় নিছো, আমার ক্লাস 5টায় ছিল, ওইটাই চেঞ্জ করছি আমরা। ওকে নাইস, ঠিক আছে বাচ্চা লোক। তো বিশ্বাস রাখেন, আপনি পারবেন। যদি জাস্ট বিশ্বাসটা রাখতে পারেন, বিলিভ দ্যাট ইউ ক্যান এন্ড ইউ আর অলরেডি হাফ ওয়ে দেয়ার। ঠিক আছে, তো এই বিশ্বাসটা রাখেন। তাপগতিবিদ্যার লেকচার নাম্বার 1 থেকে লেকচার নাম্বার 8 একদম ঝাঁঝরা করে A to Z যা আছে সব পড়ে ফেলেন। আমরা নেক্সট ক্লাসে এমসিকিউ সলভ করব, তারপরের ক্লাসে সিকিউ, এবং লাস্ট ক্লাসে কিছু অ্যাডভান্স প্রবলেম আমরা সলভ করব। এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।